মা যাব, আমার মা কোথায়? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের একটা ছোট্ট 6 বছরের ছেলে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে। হঠাৎ সেখান দিয়ে এক পথচারী যাচ্ছিল। সে দেখলো বাচ্চাটি কাঁদছে আর মায়ের কাছে যাবার জন্য বায়না করছে। সেই ব্যক্তি ছোট ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবু, তুমি কাঁদছো কেন? আর তোমার মা কোথায়? তুমি এখানে কি করছো? সেই ব্যক্তির কথায় বাচ্চা ছেলেটি আরো কান্না শুরু করে দিল। তার একটাই কথা, আমি মায়ের কাছে যাব। বাচ্চাটির কথা সেই ভদ্রলোকের সন্দেহ হলো। হয়তো বাচ্চাটি হারিয়ে গেছে, তাই সে সাথে সাথে পুলিশকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে পৌঁছালো। পুলিশ অফিসার নাইমুদ্দিন লোকাল থানার অফিসার। নাইমুদ্দিন সে ব্যক্তির কাছ থেকে বিষয়টা শুনে বাচ্চাটার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, বাবু, তোমার মা কোথায়? তুমি এখানে একা কি করছো? পুলিশ কর্তার কথা শুনে ছোট ছেলেটি কান্না শুরু করে দিল আর কাঁদতে কাঁদতে আবার বলল, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তুমি এখানে কার সাথে এসেছো? মায়ের সাথে? নাইমুদ্দিনের কথায় রাতুল ফুপিয়ে কান্না করতে করতে বলল, না, নাদিরা আন্টির সাথে। উনি কোথায়? জানি না। তোমার নাম কি? রাতুল। রাতুল? বাহ, খুব সুন্দর নাম। তা তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? অনেক দূর। অনেক দূর হলে তো জায়গার নাম আছে বাবা। কিন্তু ছেলেটা কিছু বলল না। তারপর নাইমুদ্দিনই রাতুলকে কোলে তুলে নিল আর তার এক সহকর্মীর উদ্দেশ্যে বলল, কোনো ব্যাপার নয় কাদের, বল, আমরা ঠিক খুঁজে বের করব রাতুলদের বাড়ি। ঠিক আছে রাতুল, আর কান্না করো না। নাইমুদ্দিনের কথায় রাতুল কিছু বলে না, সে শুধু কান্না করতে থাকে। নাইমুদ্দিন প্রথমে রাতুলকে অফিসে নিয়ে যায়। রাতুলের বিষয় সব জানার পর তার সহকর্মী কাদের বলল, স্যার, ছেলেটি তো কিছু বলতে পারছে না। কোথায় খোঁজ করবেন, তার চেয়ে ওকে অনাথ আশ্রমে রেখে দিন। কাদেরের কথা শুনে নাইমুদ্দিন বলল, কি বলছো কাদের? এত সুন্দর বাচ্চাটাকে অনাথ আশ্রমে রাখবো? বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে বাচ্চাটি বড় লোকের বাচ্চা। কেউ মনে হয় বাচ্চাটিকে সীমান্ত দিয়ে পাচার করছিল, হয়তো পুলিশের লোক থাকার জন্য পারিনি। তার চেয়ে বরং বাচ্চাটাকে আমি আমার সাথে নিয়ে যাই। আমার মেয়ে নিশা খুব বাচ্চা ভালোবাসে, তার সাথে খেলাধুলা করবে, আর বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়াবো। আর অন্য সব থানায় বাচ্চাটির ফটো পাঠিয়ে দিব। যদি কোনোভাবে খোঁজ পাওয়া যায়, আমাদের তরফ থেকে যতটুক চেষ্টা করা ততটুক আমরা করব, বাকিটা আল্লাহর ইচ্ছে। পুলিশ অফিসার নাইমুদ্দিন উদার প্রকৃতির মানুষ। অনেক অসহায় গরিব মানুষদের উনি সাহায্য করেন। এক ছেলে আকাশ, এক মেয়ে নিশা আর তার স্ত্রী মিনা। মিনার স্বামীর এই স্বভাব সে পছন্দ করে না। সে একদিকে যেমন ঝগড়ুটে এবং ভীষণ খিটখিটে, তার তেজের জন্য বাড়িতে কোনো কাজের লোক টেকে না। নাইমুদ্দিনের সাথে ছোট রাতুলকে দেখে মিনা বেগম রেগে যায় আর স্বামীকে বলল, এটা আবার কি? কোত্থেকে আমদানি করলে এই পাপটাকে? স্ত্রীর কথায় নাইমুদ্দিন খুব বিরক্ত হলো আর বলল, মিনা, তোমার একই মুখের ভাষা। একটা বাচ্চা ছেলে আর সম্বন্ধে তুমি কি সব উল্টাপাল্টা মন্তব্য করছো? বাচ্চাটাকে আমি পশ্চিমবঙ্গে আর তিরিশপুরার সীমান্তরে পেয়েছি। বাচ্চাটি খুব কাঁদছিল। একজন পথচারী আমাদের ফোন করে বাচ্চাটি কিছু বলতে পারেনি, তাই আমি বাচ্চাটিকে। নাইমুদ্দিনের কথা শেষ হওয়ার আগে মিনা বেগম বলল, খুব ভালো কাজ করেছো, আমাকে উদ্ধার করে ফেলেছো। আমি তো জানি তোমার স্বভাব। তুমি তো শুধু আজকে এই কাজ করোনি, এর আগেও তুমি একজনকে আমার বাড়িতে নিয়ে এসেছিলে, মনে আছে সে কথা? শেষে কি হলো? সবাইকে সমান চোখে দেখো না, এটা একটা নিষ্পাপ বাচ্চা। অন্তত এর সম্পর্কে এতটুক সংযত হয়ে কথা বলো। কেন সংযত হয়ে কথা বলবো? তুমি বারবার ভুল করবে আর আমি মুখ বুজে সব সহ্য করব? আমি তোমার ভুল করতে দেব না। পাশে দাঁড়িয়ে নাইমের 2 ছেলে মেয়ে, 13 বছরের আকাশ আর 10 বছরের নিশা ওদের ঝগড়া দেখছিল। মেয়ে নিশা অনেকটা তার বাবার মতো, সে ছুটে গিয়ে রাতুলকে আদর করতে থাকে। তারপর ওর মা মিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, বাচ্চাটা কত কিউট, ও কখনো খারাপ কাজ করতেই পারে না। আর এই তো সবে এর 5-6 বছর বয়স, ও কি বোঝে? মেয়ের কথায় রেগে যায় মিনা বেগম আর বলল, এই তুই চুপ কর, কোনো কথা বলবি না। সব হয়েছে বাপের মতন। তবে এই ছেলেকে আমি যেন আমার বাড়িতে না দেখি।
যদি আমার বাড়িতে আমি দেখি এই ছেলেকে, হয় এই ছেলে থাকবে, নয় আমি চলে যাব এখান থেকে। কথাটা বলে মিনা বেগম চলে যায়। কিছুদিন আগে একটা অসহায় মহিলাকে নাইমুদ্দিন বাড়িতে এনেছিল, কিন্তু মহিলাটি ভীষণ হাতটান ছিল, যা দেখতো তাই চুরি করত। এটা একদিন মিনা বেগমের চোখে পড়ে। সে নাইমুদ্দিনকে বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নাইমুদ্দিন গরিবের ছেলে, ছোটবেলায় খুব কষ্ট করে বড় হয়েছে, তাই কোনো অসহায় মানুষকে দেখলে তার খুব কষ্ট হয়। নিজের ফেলে আসা অতীত বারবার মনে পড়ে, তাই সে যাকে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর তার 2 ছেলে মেয়ে বাবার মতো হয়েছে। নিশা তার বাবাকে বলল, বাবা, এই বাচ্চাটাকে এখানে রাখলে হবে না। দেখলে তোমা কেমন অশান্তি করছে, ওকে তুমি কোথাও রেখে এসো। একে বরং ওই বস্তির রহিম চাচার কাছে রেখে এসো। কিছুদিন আগে রহিম চাচার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরা দুজনে খুব ভেঙে পড়েছে। চাচি খুব অসুস্থ। কিছুদিন আগেই আমি বস্তিতে গিয়ে চাচির সাথে দেখা করে এসেছি। চাচির অবস্থাও ভালো না। তুমি রাতুলকে ওদের কাছে দিয়ে যাও। রাতুলকে দেখলে ওরা হয়তো ওদের ছেলের কথা ভুলে যেতে পারে। ওদের ছেলে তামিম অনেকটা রাতুলের বয়সেই ছিল। মেয়ের কথা শুনে নাইমুদ্দিন বলল, তুই ঠিক কথাই বলেছিস। আমরা এতক্ষণ মনেই ছিল না রহিম খুব ভালো মানুষ, রিক্সা চালায়, আর এলাকার লোক ওকে ভালোবাসে। ওর স্ত্রীও খুব ভালো মানুষ। কিছুক্ষণের মধ্যে নাইমুদ্দিন রাতুলকে নিয়ে বস্তিতে আসে। রহিম রিক্সা চালায়। একবার খুব বিপদে পড়েছিল, আর নাইমুদ্দিন তাকে সাহায্য করেছিল। নিশা ও আকাশ 2 ভাই বোন রহিমের রিক্সা করে স্কুলে যাতায়াত করে। রহিমের 1 ছেলে ও 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে তার ছেলে মারা গেছে। নাইমুদ্দিন রাতুলকে নিয়ে রহিমদের বাড়িতে এসে দেখে রহিমের স্ত্রী শাবানা বেগম শুয়ে আছে, আর রহিম তার মাথার কাছে বসে আছে, আর পাশে দাঁড়িয়ে তার মেয়েটা কাঁদছে। নাইমুদ্দিনকে দেখে রহিম এগিয়ে আসে আর বলে, স্যার, আপনি হঠাৎ করে আমাদের এই বস্তিতে? রহিমের কথা শুনে নাইমুদ্দিন হাসল আর বলল, তুই তো জানিস তোদের এই বস্তিটাকে আমি কত ভালোবাসি, তাই তো মাঝে মাঝে ছুটে আসি। কি যে টান এই বস্তির মানুষগুলোর উপর, সেটা আমি আজও বুঝতে পারি না। তবে আজকে আমি এসেছি একটা অন্য কারণে। আমার তোর সাহায্য চাই। তুই কিন্তু না বলবি না। তুই যদি আমাকে বড় ভাই মনে করিস, তাহলে আমার ছোট এই আবদারটুই অবশ্যই রাখবি। নাইমুদ্দিনের কথায় রহিম কিছু বুঝতে পারে না। সে তখন বলল, আপনি কি বলছেন স্যার? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। তুই আমার সাথে বাইরে আয়, তোকে একটা জিনিস দেখাবো। নাইমুদ্দিন গাড়িতে নিশার সাথে রাতুলকে বসিয়ে এসেছিল। রাতুলকে দেখিয়ে নাইমুদ্দিন বলল, এই ছেলেটার পরিচয় আমি জানি না। আজকে আমি ওকে বাংলা ও ত্রিপুরা সীমান্তে পেয়েছি। ও খুব কান্নাকাটি করছিল, নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। তবে আমি বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠিয়েছি, এখনো কোনো খবর আসেনি। আমার মেয়ে নিশা, ছেলেটা কি খুব ভালো লেগে গেছে। ও ছেলেটাকে ছাড়তে চাইছে না। আর তুমি তো জানো তোমার ভাবি এইসব পছন্দ করে না, তাই বাড়িতে অশান্তি করছে। নিশা বলল তোমাদের কথা। আমি জানি কিছুদিন আগে তোমার একমাত্র ছেলে মারা গেছে। খুব দুঃখিত। তবু যে গেছে, কিছু তো আর করার নেই। তাই আল্লাহ এই ছেলেটাকে তোমাদের কাছে পাঠিয়েছে। তুমি একে সন্তান বলে গ্রহণ করো আর এর দেখাশোনা করো। দেখবে আল্লাহ তোমার ফাও করবে, আর তোমার স্ত্রী এই বাচ্চাটিকে পেলে সন্তানের শোক কাটিয়ে উঠতে পারবে। যখন পরিচয় খুঁজে পাওয়া যাবে তখনই দেখা যাবে। আর জানো তো এখন শিশু অপহরণের সংখ্যা কত বেড়ে গেছে, তাই ছেলেটাকে একা ছাড়া ঠিক নয়। তারপর কিছুক্ষণ থেমে নাইমুদ্দিন বলল, তোকে চিন্তা করতে হবে না। আমি মাঝে মাঝে কিছু টাকা দিব, আর ছেলেটাকে অযত্ন করবি না। এই ছেলেকে দেখে মনে হয় ভালো ঘরের ছেলে। তারপর রহিম বাচ্চাটিকে কোলে তুলে নিল আর বলল, স্যার, জানেন তো কিছুদিন আগে আমরা সন্তানহারা হয়েছি। আমি ও আমার স্ত্রী খুবই ভেঙে পড়েছি। আপনি আমাদের খুব উপকার করলেন। বাচ্চাটা সত্যি সুন্দর। আমার স্ত্রী মনের অবস্থা ভালো নয়। আর স্যার, টাকার কথা বললেন, আপনাকে টাকা দিতে হবে না। আমি রিক্সা চালিয়ে যা ইনকাম করি তা চালিয়ে নিতে পারবো। তারপর আপনি তো রইলেন। রহিমের কথা শুনে নাইমুদ্দিনের চোখে জল চলে এলো। সে বলল, ধন্যবাদ তোমাকে রহিম, তুমি অনেকটা উপকার করলে।
আমি খুব চিন্তায় ছিলাম বাচ্চাটিকে নিয়ে। বাচ্চাটির উপর আমার কেমন মায়াই পড়ে গেছে। আশা করি এই বাচ্চাটাকে পাওয়ার পর তোর স্ত্রীও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইমুদ্দিন নিশাকে নিয়ে চলে যায় আর রহিম রাতুলকে নিয়ে তার স্ত্রীর কাছে আসে। এসে বলল, সাধনা, কান্নাকাটি করবে না। দেখো, তোমার শহীদুল ফিরে এসেছে। স্বামীর কথায় শাবানা বেগম স্বামীর দিকে তাকিয়ে দেখে তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা। সে শোয়া থেকে উঠে বসলো, তারপর স্বামীর উদ্দেশ্যে বলল, তুমি কি বলছো? আর এই ছেলেটা কে? এইটাই তো আমাদের হারিয়ে যাওয়া ছেলে। তারপর রহিম তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে শাবানা বেগম রাতুলকে বুকে টেনে নিল আর বলল, আমার সোনা ফিরে এসেছে, আর আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমার আবার কোল ভরিয়ে দিয়েছে, আর আমি কাঁদবো না। আমি একে মানুষ করব, আমি এর মা হয়ে থাকব। কথাটা বলে শাবানা বেগম রাতুলকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। রাতুল কিছু বুঝতে পারল না। সে আদুরে স্বরে বলল, তুমি আমার মা, কিন্তু আমার মা তো আছে। রাতুলের কথা শাবানা বেগম বুঝতে পারল আর বলল, ঠিক আছে, তোমার মা যখন আছে তখন তাহলে আমাকে মা বলতে হবে না, আমাকে চাচি বলবে। চাচি হলেও ও আর একটা মা, থাকবি তো আমার কাছে? রাতুল কিছু না বুঝে শাবানা বেগমের চোখের জল মুছে দিল আর বলল, হ্যাঁ চাচি, থাকবো আমি তোমার কাছে। এরপর রাতুল ওই বস্তির মধ্যে বড় হতে থাকে। তাকে বস্তির স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর মাঝে মাঝে রাতুল তার রহিম চাচার সাথে রিক্সা চালাতো। রহিম তাকে বারণ করতো, তবু সে শুনতো না। রাতুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাতুল রুমে পড়াশোনা করছিল আর রহিম রিক্সা নিয়ে কাজে গিয়েছিল। কিছুক্ষণ পর ওদের এক পাড়ার ছেলে রহিমকে ধরে বাড়িতে নিয়ে আসে। রহিমের মাথা কেটে গেছে। তা দেখে স্ত্রী শাবানা বেগম চিৎকার করে ওঠে আর বলে, ওর কি হয়েছে? মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? কি করে কেটে গেল? রাতুল দেখ তো চাচার কি হয়েছে? শাবানা বেগমের চিৎকার শুনে রাতুল সেখানে ছুটে আসে আর বলল, চাচা, কি করে তোমার মাথা কেটে গেল? রহিমকে যে দিতে এসেছিল পাড়ার ছেলে ওসমান, সে বলল, রাতুল, চাচাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। ওই ইউনিয়নের নেতা জাবেদের ছেলে ছাইল চাচাকে মেরেছে। চাচার বুকে লাথি মেরেছে, চাচাকে ঠেলে ফেলে দিয়েছে, যার ফলে চাচার মাথা কেটে গেছে। কেন? চাচা কি করেছিল? ওদের টাকা দেয়নি। সকাল থেকে চাচা একটু অসুস্থ ছিল, তাই চুপ করে বসেছিল, কোনো প্যাসেঞ্জার পাচ্ছিল না। সাহিল এসে টাকা চেয়েছিল। চাচা বলল, আমার আজকে ইনকাম নেই, আমি দিতে পারবো না। কথাটা শুনে সাহিল চাচাকে মারধর করা শুরু করে দিল। কথাটা শুনে রাতুলের রাগ ধরল, কিন্তু তার কিছু করার নেই। জাভেদ মির্জা অনেক ক্ষমতাবান। সে ইউনিয়নের নেতা। তার ছেলে সাহিল একজন তোলাবাজি। সে প্রতিদিন সবার কাছ থেকে টাকা নেয়, কাজ না হলেও তাকে টাকা দিতেই হবে। সাহিল একজন এলাকার গুন্ডা। সবাই তাকে ভয় পায়। তার ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। রাতুল আর কিছু না বলে রহিম চাচাকে নিয়ে ওসমানের সাথে হসপিটালে গেল। তার বুকে খুব যন্ত্রণা হচ্ছিল। ডাক্তার বলল বুকে আঘাত লেগেছে, ইসিজি করতে হবে, তারপর আমরা রিপোর্ট দেখে বলতে পারবো। কিন্তু সেই রাতে তীব্র বুকের যন্ত্রণা হয় আর রহিম তালুকদার ইন্তিকাল করে। শাবানা বেগম খুব ভেঙে পড়ে। রাতুল তাকে সান্ত্বনা দেয় আর বলে, চাচি, কান্না করো না, ওদের কাল্লার শাস্তি দেবে। তো চাচা তো কখনো কারো ক্ষতি করেনি, ওরা কেন এরকম করলো? সময়ের জবাব দেবে। তারপর বস্তির মানুষকে নিয়ে রাতুল রহিম চাচার কবরের ব্যবস্থা করে। রাতুলের ইচ্ছে নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। সে ঠিকই করেছে আর পরীক্ষা দেবে না, রহিম চাচার রিক্সা চালাবে। কিন্তু তার বন্ধু সিফাত বলল, রাতুল, তুই পরীক্ষাটা দে, তারপর চাচার মতো রিক্সা চালাবি। না, আর পড়াশোনা করলে হবে না। চাচি, শরীর খারাপ, মেডিসিন কিনতে হবে, কোথা থেকে টাকা আসবে? পাশ থেকে রাতুলের কথা শুনে শাবানা বেগম বলল, তুই কি বলছিস বাবা? তোর চাচার যে স্বপ্ন তুই পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হবি, আর তুই বলছিস আমি কিনা রিক্সা চালাবো? তো কি হয়েছে? আমার তো ভালোই লাগে রিক্সা চালাতে। কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়। না বাবা, ওই কথা বলিস না, তোকে যে অনেক বড় মানুষ হতে হবে। শাবানা বেগমের কথা শুনে রাতুল মজা করে বলল, কেন চাচি, আমি কি এখনো ছোট আছি? আমি বয়সের কথা বলিনি, আমি পড়াশুনোর কথা বলছি। পেটে যা বিদ্যা আছে তাতেই যথেষ্ট, আর আমার পড়াশোনার দরকার নেই। এবার আমাকে কাজ করতে হবে।
তারপর রাতুল তার চাচি ও বন্ধুর অনুরোধে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। রাতুল বরাবরই মেধাবী ছেলে ছিল। উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছে পাশ করে। রাতুল আজকে তার বন্ধু সিফাতের সাথে তাদের বাড়ি গিয়েছিল। রাতুলকে দেখে সিফাতের ফুফাতো বোন তানিয়া এগিয়ে আসে আর বলল, রাতুল ভাইয়া গিফট কখন দেবে? তানিয়ার কথা শুনে সিফাত বলল, তোকে শুধু শুধু কেন গিফট দেব? স্কুলে সবাই বলে বলে করছিল রাতুল ভাইয়া আমাদের স্কুলের মধ্যে প্রথম হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, সেজন্য আজকে আমাদের স্কুল টিফিনে ছুটি দিয়ে দিয়েছে। ও, কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেছি আর তোকে গিফট দেব? আর তোর লজ্জা করে না? তুই তো পরীক্ষায় গোল্লা পাস, তুই আবার অন্যের কাছ থেকে গিফট চাইছিস? সিফাতের কথা শুনে তানিয়া মুখ বেঁকিয়ে বলল, আমার দরকার নেই। কথাটা বলে তানিয়া চলে যেতে নিলে রাতুল তানিয়ার হাত ধরে ফেলে আর বলে, কি গিফট চাই বলো? তুমি যা দেবে। ঠিক আছে, আজকে বিকালে নদীর পাড়ে মেলা বসেছে। আমি, সিফাত আর তুমি 3 জন মিলে যাব। তুমি যা চাইবে আমি তোমাকে তাই কিনে দেব, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। তানিয়া চলে গেলে সিফাত রাতুল দুজনে হেসে ওঠে। রাতুল বলে, পাগলি একটা। পাগলি তো, আর আমি তো জানি তুই আমার পাগলি বোনটাকে পছন্দ করিস। কথাটা শুনে রাতুল হাসে, তবে কিছু মন্তব্য করে না। তানিয়া ছোটবেলায় মা হারিয়েছে। সৎ মায়ের সংসারে তার জায়গা হয়নি, তাই ছোট থেকে সে মামার বাড়িতে থাকে। সিফাত তার মামাতো ভাই। তার মামি তাকে পছন্দ না করলেও তার মামা ও সিফাত আর তার নানি তাকে খুব ভালোবাসে। তানিয়ার বয়স এখন 13 বছর, সে ক্লাস 7-এ পড়ে। আর এই ছোট্ট মেয়েটাকে রাতুল ভালোবাসে। তানিয়া যখন তার মামার বাড়িতে আসে তখন তার বয়স 10 বছর। 10 বছরে তানিয়াকে দেখে রাতুলের ভালো লেগে যায়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হতে থাকে। ছোট্ট তানিয়া সেটা বুঝতে পারে না, কিন্তু রাতুল সেটা কি অনুভব করে। আর সিফাত রাতুলের সেই মনের কথাটা কোনোভাবে জেনে যায়। সিফাত রাতুলের ঘনিষ্ঠ বন্ধু, সুখ দুঃখের সাথী। তাই সিফাত বলেছে যদি রাতুল কিছু করতে পারে তার কোনো আপত্তি নেই, সে বাড়ির লোকের সাথে কথা বলবে। কিন্তু রাতুল তানিয়ার বড় হওয়ার অপেক্ষা করছে। সেদিন মেলায় গিয়ে রাতুল তানিয়াকে চুড়ি কিনে দিয়ে আসে। তানিয়া খুব খুশি হয় আর বলে, রাতুল ভাইয়া খুব ভালো হয়েছে চুড়িগুলো, আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে মনের মতো গিফট দিয়েছো। কিছু খাবি? না, কিছু খেতে ভালো লাগছে না। মেলায় ঘুরতে এসেছিস, কিছু খাবি না বললে চলে? চল, ফুচকা খাবি। এদিকে ইউনিয়নের নেতা জাভেদ মির্জা ও তার ছেলে সাহেল মির্জা রিক্সা চালকদের মিটিংয়ে ডেকেছে। রাতুল সেখানে অনুপস্থিত থাকায় সাহিল খুব রেগে যায়। তারপরের দিন রাতুল যখন রিক্সা করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল তখন সাহিল তাকে ধরে আর বলে, এই রাতুল, তুই কালকের মিটিংয়ে গেলি না কেন? কাজ ছিল। কাজ ছিল? মিথ্যা কথা বলার জায়গা পাস না? আমরা 1 সপ্তাহ আগে সবাইকে ডেকেছি, তুই যেমন চাস নিস তার জন্য তোকে 500 টাকা জরিমানা করা হয়েছে। তুই আজ বিকাল 4টার মধ্যে আমাদের অফিসে টাকাটা দিয়ে দিবি, তা না হলে তোর বিরুদ্ধে ইউনিয়ন করার ব্যবস্থা নেবে। আমার কাছে কোনো টাকা নেই, আমি দিতে পারবো না, তোমাদের যা করার করে নেবে। রাতুলের কথায় রেগে যায় সাহিল আর বলে, এত বড় তোর সাহস, তুই মুখের উপর কথা বলছিস? কথাটা বলে সাহিল রাতুলকে মারতে যাবে কি সাথে সাথে সাহিলের এক সঙ্গী তাকে ধরে ফেলে আর বলল, স্যার বারণ করেছে কোনো ঝামেলা না করতে, সামনে ইউনিয়নের নির্বাচন আছে, তারপর দেখা যাবে। কথাটা বলে ওরা ওখান থেকে চলে যায়। সাহিল এলাকার প্রত্যেকটা মানুষকে হুমকি দেয়, টাকা না দিলে এইভাবে আরো 5টা বছর পার হয়ে যায়। আজকে 18 বছর হয়ে গেল বাবু, তুই আমাদের থেকে দূরে সরে গেছিস। তুই কোথায় আছিস বাবা? তুই ফিরে আয়, এখনো যে আমার এই বুকটা তোর জন্য কেঁদে ওঠে। স্ত্রীর কান্না দেখে সেলিম শিকদারের চোখেও জল। সে স্ত্রীকে বলল, আর কত কাঁদবে চৈতালি? আজ তো 18 বছর হয়ে গেল। আমরা তো কম চেষ্টা করিনি, কিন্তু কি করব বলো, থানা পুলিশ আত্মীয় স্বজন সবই তো করা হলো, কিন্তু কোনো সন্ধান তো পেলাম না। জানো, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আর কত অপেক্ষা করব? তুমি খালি বলো বাবু ফিরে আসবে, কিন্তু কবে ফিরে আসবে? আজকে তোমার রাজনীতি করাই হলো কাল। এই রাজনীতির জন্য আমি আমার ছেলেকে হারালাম। তুমি রাজনীতি ছেড়ে দাও আর রাজনৈতিক করো না। জীবনে অনেক ত্যাগ করলে, আর কত করবে বলো?
স্ত্রীর কথায় সেলিম শিকদার চুপ করে রইল। সে কি বলবে সে তো জানে চৈতালি তাকে বিয়ে করার জন্য অনেক কিছু হারিয়েছে, তবু তার সাথে থেকেছে সেলিম শিকদারের একমাত্র দুর্বলতা রাজনীতি। সেটা চৈতালি জানতো, কিন্তু এই রাজনীতি করতে গিয়ে তাকে যে জীবনের সবকিছু দিতে হবে সেটা স্বপ্নেও ভাবে না। তবুও সাধারণ মানুষের কথা ভেবে সে রাজনীতি ছাড়ার কথা ভাবতে পারে না, কারণ সাধারণ মানুষের কাছে সে আল্লাহর প্রতিনিধি। সমস্যা দূরকরণে একমাত্র চাবিকাঠি এলাকার শিকদার বাড়ির ছেলে সেলিম শিকদার। এই রাজনীতির কারণে সেলিম শিকদার তার একমাত্র ছেলেকে হারিয়েছে। সন্তান হারানোর পর চৈতালি ভেঙে পড়েছে, যে ভালো চলা হাঁটা করতে পারে না, বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে আর ছেলের ফটো সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে। সেলিম শিকদার সব জেনে চুপচাপ থাকে, সে কিছু বলতে পারে না, কারণ চৈতালি যা বলছে তাতে তার দোষ নেই। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চৈতালি বেগমের কথাগুলো শুনল। আজ 18 বছর ধরে একই কথা তাকে রোজ শুনতে হয়। তারপর কারণ বাইরে থেকে লোক ডাকাডাকি করছে দেখে সেলিম শিকদার যেতে উদ্যত হলে চৈতালি বেগম বিরক্ত হয়ে সেলিম শিকদারের উদ্দেশ্য বলল, হ্যাঁ যাও, ওটাই তো একমাত্র তোমার কাজ। ছেলেও চলে গেছে, আমিও কোনদিন হারিয়ে যাব, দেখবে তোমার পাশে কেউ নেই। তখন জনগণ তোমার পাশে থাকবে, কেউ থাকবে না, সবাই তোমাকে ব্যবহার করবে। তোমার ঘরের লোকই তোমার শত্রু, আর বাইরের লোককে দোষ দেব কি? হ্যাঁ, ঘরের লোকের জন্য তার একমাত্র ছেলে আজ নিখোঁজ হয়ে গেছে। চৈতালি বেগম বারবার এই কথা বলে, তার সন্দেহ হয় তার বড় জায়ের উপর। সেলিম শিকদারের বড় ভাই জলিল শিকদার অনেকদিন আগেই মারা গেছে, তার একমাত্র মেয়ে ঝুমুর। কিন্তু সেলিম শিকদারের ভাবি নয়না বেগম একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা। সে নিজের বিজনেস করতে চেয়েছিল, সেজন্য সেলিম শিকদারের বাবার কাছে টাকা চেয়েছিল, যেটা সেলিম শিকদারের আজমল শিকদারের বাবা দিয়েছিল, আর সতর্ক করে বলেছিল এইভাবে টাকা ওড়ালে চলবে না। তোমার ছেলে না থাকলেও রাতুর আছে, তার ভবিষ্যৎ আছে, তাই তুমি এবার থেকে একটু ভেবেচিন্তে কাজ করবে। হঠাৎ একদিন সেলিম শিকদারের বাবা আজমল শিকদার মারা যায়, তারপর সংসারের দায়িত্ব পড়ে সেলিম শিকদারের উপর। নয়না বেগম সহ্য করতে পারেনি। সেলিম শিকদারের কাছে টাকা চাইলে সেলিম শিকদার টাকা দিতে অস্বীকার করে। নয়না বেগমের প্রচুর রাগ ধরে। ততদিন সেলিম শিকদার জেনে গেছে তার ভাবে কিছু সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। সে লোক লাগিয়ে সেসব কাজকে বন্ধ করবার চেষ্টা করে। তার কিছুদিন পরেই তার ছেলে রাতুল নিখোঁজ হয়ে যায়। সেটা আদৌ কি হয়েছে সে ব্যাপারে কেউ জানতে পারে না, তবুও চৈতালি বেগম নয়না বেগমকে দায়ী করে। এদিকে রাতুল রিক্সা চালায়, যে যেমন পারে টাকা দেয়। রাতুল কিছু বলে না। রাতুলের ব্যবহার কথাবার্তা সকলে পছন্দ করে। কিছুদিনের মধ্যে এলাকার সকলের কাছে সে প্রিয় হয়ে ওঠে। কলেজে গেটের সামনে দাঁড়িয়ে আছে রাতুল। কলেজে অনেক ছাত্রছাত্রী রাতুলের রিক্সাতে যাতায়াত করে। ঠিক সেই সময় একটা মেয়ে গল্প করতে করতে রিক্সার উপর গিয়ে পড়ে, যার ফলে তার চুড়িদারের ওড়না ছিঁড়ে যায়, আর মেয়েটির আগে গজগজ করতে করতে রাতুলের গালে চড় মারে। রাতুল রেগে যায় আর বলে, ম্যাডাম, আমি কি করেছি? আপনি আমার গালে চড় মারলেন কেন? ছাগল, তুই দেখতে পাসনি এখানে দাঁড়িয়ে আছিস? তোর জন্যই তো আমার ওড়নাটা ছিঁড়ে গেল। এটা কে দাম দেবে? আপনি যদি হেলে দুলে চলেন তাহলে তো আপনার ওড়না ছিঁড়বে, এটা আমার দোষ কোথায়? রাতুলের কথায় নীলা রেগে গিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এটা কি তোদের দাঁড় করানোর জায়গা? আমি তো প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকি। তর্ক হতে হতে অনেকে সেখানে জড়ো হয়ে যায়। প্রতিদিন রাতুল ওখানে দাঁড়িয়ে থাকে আর সে প্রত্যেকটা মেয়েকে সম্মান দেয়, তাই তার নামে এই অভিযোগ কেউ মেনে নিতে পারে না। নীলা রেগে গিয়ে বলে, জানো, এখানকার ইউনিয়ন নেতা শাহিল মির্জা আমার বন্ধু, আমি সব তাকে জানাবো। ও এখন এখানে নেই, একটা কাজে বহরমপুর গেছে। তাছাড়া আমার মামাতো আপু এখানকার থানার পুলিশ অফিসার। আমি এক্ষুনি তাকে ফোন করছি, তোমাকে 6 মাসের জেল খাটিয়ে তবেই ছাড়বো। তখন তাহির বলে এক রিক্সা চালক বলল, ঠিক আছে, আপনার আফু কত বড় অফিসার ডেকে নিয়ে আসেন, তারপর আমরা দেখছি। কিছুক্ষণের মধ্যে নীলার আপু নিশা সেখানে আসে। নিশা এসে নীলাকে কিছু জিজ্ঞাসা করার আগেই রাতুলকে বলে, ভাই তুই কেমন আছিস? নিশার কথার উত্তরে রাতুল বলল, আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? রাতুলের কথায় নিশা রাতুলের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমি ভালো আছি রে ভাই, অনেকদিন পর দেখলাম তোকে। তা কাজকর্ম কেমন হচ্ছে? ওই আর কি চলছে আপু। নিশা আর রাতুলকে কথা বলতে দেখে ওখানে এগিয়ে আসে নীলা। সে নিশাকে উদ্দেশ্য করে বলল, আপু, তুমি ছেলেটার সাথে কি কথা বলছো?
এই ছেলেটার জন্যই তো আমি তোমায় ফোন করেছি। এ কত বাজে ছেলে তুমি জানো? নীলার কথা শুনে নিশা বলল, তুই কি বলছিস নীলা? রাতুল বাজে ছেলে? হ্যাঁ, ও আজকে আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অসম্ভব, রাতুল কখনো এ কাজ করতে পারবে না। কেন তুই শুধু শুধু মিথ্যা কথা বলিস? আমি রাতুলকে খুব ভালো চিনি। তার মানে তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? তা নয়, তুই রাতুলের নামে অভিযোগ করছিস। তুই তাকে চিনিস না, তাই এই কথা বলছিস। তুই জানিস আজকে যে তোর মা বেঁচে ফিরেছে সেই শুধু রাতুলের জন্য। নিশার কথা বুঝতে না পেরে নীলা বলল, কেন? ও কি করেছে? তোর মা যখন হসপিটালে অ্যাডমিট ছিল তখন কোথাও ব্লাড পাওয়া যাচ্ছিল না। রাতুল শেষ পর্যন্ত ব্লাড দিয়ে তোর মাকে ভালো করেছে, আর তুই তার সাথে মিথ্যে বদনাম দিচ্ছিস। আমি ওকে অনেক দিন থেকে চিনি, তাই তুই যতই বানিয়ে মিথ্যে বলিস আমাকে বিশ্বাস করাতে পারবি না। নিশার কথায় নীলা মাথা নত করে। নীলা হলো নিশার ফুপির মেয়ে। ওর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, কোথাও ব্লাড পাওয়া যাচ্ছিল না। শেষমেশ নিশা রাতুলকে ফোন করে। রাতুল ওখানে যায় আর ব্লাড দেয়। নিশার বাবা অবসর নিয়ে নিয়েছে আর নিশা এখন পুলিশে চাকরি করছে। নিশার সাথে রাতুলের ভাই বোনের সম্পর্ক। এদিকে রাতুল বাড়ি ফিরে এলে তার চাচি বলল, কি ব্যাপার রাতুল? আজকে শুনলাম কোন মেয়ে নাকি তোকে জব্দ করার জন্য পুলিশ এনেছিল। মায়ের কথা শুনে রাতুল বলল, তোমায় কে বললো মা? তানিয়া বলেছে ও সেই সময় বাজারে যাচ্ছিল আর তখনই নাকি খুব তর্ক চলছিল। মা, ওই মেয়েটা ইচ্ছে করে করেছে। তারপর আমার নামে মিথ্যে কথা বলল। ও নিজেই পুলিশকে ফোন করলো, কিন্তু নিশা আপু বিশ্বাস করলো না। ওই উল্টো মেয়েটাকে বকলো। ওই মেয়েটা নিশা আপুর ফুফির মেয়ে। তোমার মনে নেই কিছুদিন আগে একজন মহিলা খুব অসুস্থ হয়েছিল, ফোন করেছিল নিশা আপু। আমি গিয়ে ওই মহিলাকে ব্লাড দিয়েছিলাম। ওই মহিলাটা ছিল ওর মা। তারপর নিশা আপু সব বলতেই মেয়েটা আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা যখন চেয়েছে ক্ষমা করে দে, ভুল তো মানুষই করে। আমি কিছু মনে করিনি। তারপরের দিন রাতুল যখন রিক্সা নিয়ে বের হচ্ছিল, ঠিক সেই সময় তানিয়া স্কুলে যাচ্ছিল। তানিয়াকে দেখে রাতুল বলল, হেঁটে যেতে হবে না, আমার রিস্কায় উঠে পড়ো, আমি পৌঁছে দিচ্ছি। আমি তোমার সাথে যাব না ভাইয়া। কেন? তুমি ভালো নও। কেন? আমি কি করেছি? কালকে একটা মেয়ে। রাতুল বুঝতে পারে তানিয়ার কথা। রাতুল বলল, তুমি রিস্কায় ওঠো, তারপর আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। কথাটা বলে রাতুল তানিয়ার দিকে তাকায়। তানিয়ার কি মনে হয় কে জানে, উঠে পড়ে। কিছুক্ষণ পর রাতুল একটা পার্কের কাছে নিয়ে যায়। স্কুলের কাছে সেই পার্কে। সেই জায়গায় তানিয়াকে নামতে বলে আর বলে, চলো তানিয়া, ওই বেঞ্চে বসে কথা বলি। তোমার তো এখন স্কুল দেরি আছে। কিন্তু তোমার দেরি হয়ে যাবে, তোমাকে আবার যাত্রী ধরতে হবে। একটা দিন দেরি হলে এমন কিছু ক্ষতি হবে না, তুমি চলো। কথাটা বলে রাতুল এগিয়ে যায় আর তানিয়া তার সাথে যায়। তারপর একটা বেঞ্চে ওরা দুজনে বসে। আশেপাশে তখন কোনো লোক ছিল না। রাতুল তানিয়াকে তার পাশে বসার নির্দেশ দিল। তানিয়া বসলে রাতুল বলল, দেখো তানিয়া, তুমি ছোট, তাই এতদিন তোমায় আমি কিছু বলিনি। কিন্তু আমি দেখছি তুমি বারবার আমাকে সন্দেহ করছো। এর আগেও পাশের পাড়ার ঝিমলিকে নিয়ে তুমি কিছু কথা বলেছিলে, সেটা তোমার ভাইয়া আমাকে বলেছে। তারপর কালকে তুমি দেখেছো কলেজের সামনে কি ঘটেছিল, আর সেটা তুমি আমার মাকে বলেছ। দেখো, আজকে একটা সত্যি কথা বলি, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কখনোই সম্পর্ক হয়নি। তোমার শুনতে খারাপ লাগলেও আমার কিন্তু বলতে খারাপ লাগছে না। আমি একটা মেয়েকে ভালোবাসি। কেন জানি না মেয়েটার প্রতি আমার এত ভালোবাসা। মেয়েটাকে আমি খুব ছোট থেকেই চিনি, আর তার ভাইয়া আমার বন্ধু। তাই মেয়েটার প্রতি অনুভূতি আজকে থেকে আমার জন্মায়নি, অনেকদিন আগে জন্মেছে। শুধু বয়স কম বলে আমি বলতে পারিনি, আজকেও বলতাম না। কিন্তু মনে হচ্ছে সে আমাকে বারবার সন্দেহ করছে। তাই আজকে বিষয়টা পরিষ্কার করতে চাই। সেই মেয়েটা আর কেউ নয় তানিয়া, সেই মেয়েটা হচ্ছে তুমি। তোমার এখনো 18 বছর বয়স হয়নি, আর সামনে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেজন্য আমি সময় নিচ্ছিলাম। পরীক্ষা হয়ে গেলে আমি অবশ্যই তোমাকে বলতাম, কিন্তু আমি দেখছি
আমার কারণে তোমার ক্ষতি হচ্ছে। তোমার ভাইয়া কালকে বলছিল তোমার নাকি পড়াশোনায় মন নেই, আর তুমি টেস্টে খারাপ রেজাল্ট করেছ। এগুলো ঠিক নয়। তুমি পড়াশোনায় মন দাও। তুমি যথেষ্ট মেধাবী মেয়ে, আমি জানি সেটা, কিন্তু আমার জন্য তোমার ক্ষতি হোক সেটা আমি চাই না। তুমি আমি আমরা দুজনেই গরিব ঘরে, তাই দুজনকেই লড়াই করতে হবে। তোমার জীবনের ইচ্ছা আছে, তুমি নাকি নার্সের চাকরি করবে, মানুষের সেবা করার ইচ্ছা। খুব ভালো কথা। আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমি সবসময় তোমার পাশে থাকবো। তাই আমাকে নিয়ে অযথা সন্দেহ করো না। বুঝতে পারলে কি বললাম? তানিয়া এতক্ষণ রাতুলের কথাগুলো মন দিয়ে শুনলো। তারপর সে বলল, তুমি যখন আমাকে এত পছন্দ করো, তাহলে আমার সাথে কথা বলো না কেন ভাইয়া? শোনো, আমাকে ভাইয়া বলবে না। আমি তোমার ভাইয়া হই না। আর কি কথা বলবো? কি কথা বলবো মানে? ভালোবাসি আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমাকে তুমি চেনো, আর তখন থেকেই আমাকে পছন্দ করো। আর এই কথাটা বলতে তোমার 8 বছর সময় লেগে গেল। তানিয়ার কথা শুনে রাতুল হাসতে হাসতে বলে, যখন 10 বছর বয়স, তখন যদি আমি তোমায় বলতাম তুমি কিছু বুঝতে? সবার কাছে বলে বেড়াতে রাতুল ভাই আমাকে এই কথা বলেছে, তাহলে তখন আমার কি অবস্থা হতো? আর তোমার ভাইয়া, তোমার বাবা মা আমাকে কি তোমাদের বাড়িতে ঢুকতে দিত? দিত না তো। তখন আমি তো ছোট ছিলাম, তাই তো বলিনি। এখন বললাম, এবার বুঝে নাও। কোনো মেয়ে যদি তোমাকে আমার নিয়ে কিছু বলে, তুমি সেটা বিশ্বাস করবে না, কারণ এখানে সবাই তো আমাদের বন্ধু নয়, অনেক শত্রু আছে। সবাই তো আমাদের ভালো চায় না। আমরা গরিব, তাই সবসময় আমাদের ভেবে কাজ করতে হয়। কাজ করার পর ভাবতে নেই। বুঝতে পারলে পাগলি কি বললাম? তুমি এবার মন দিয়ে পড়াশোনা করো, কেমন? আমার কথা শুনবে তো? রাতুলের কথা শুনে তানিয়া রাতুলের দিকে তাকালো। তারপর বলল, শুনবো। তাহলে তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। ফোন নিয়ে কি করবে? ফোন করব, অনেক চেষ্টা করেছিলাম, তোমার ফোন নাম্বার কিন্তু পাইনি। মামির ফোনটা বেশিরভাগ সময় আমার কাছে থাকে, তাই রাতের দিকে তোমাকে ফোন করব। একদম নয়, এসব কথা ভুলেও ভাববে না। বলেছি তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এই ফোন করলেই তোমার পড়াশোনা মন থাকবে না। আমি তো আছি তোমার সাথে। রাতুলের কথা শুনে তানিয়া মন খারাপ করে বলে, জানো, আমার এক বান্ধবী আছে নিধি। ও প্রেম করে। ও প্রতিদিন ওর বয়ফ্রেন্ডের সাথে গল্প করে। ওই, ও তো পড়াশোনার ক্ষতি হয় না? তানিয়ার কথা শুনে রাতুল হাসতে হাসতে বলল, সবাই তো সমান নয় তানিয়া। কেউ একটু আবেগী হয়ে পড়ে, কেউ একটু সংযত থাকে। তুমি ভীষণই ইমোশনাল। তা না হলে আমাকে ঝিমলির সাথে কথা বলতে দেখে তুমি কষ্ট পেতে না। তারপর কালকে এমন কিছু হয়নি, তার জন্য তোমার মন খারাপ হয়ে গেছে। এরপর আমি যদি ফোন করি, এমন কিছু কথা বলবো যেটা শুনে তুমি রাতে ঘুমাতে পারবে না। এতে তোমার পড়াশোনার ক্ষতি হবে। তাই বলছি, এখন নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও। আমি তো আছি তোমার সাথে। রিক্সা চালকের বউ যদি নার্সের চাকরি করে, কত সুন্দর হবে বলো তো? ভাবতে পারছো? রাতুলের কথা শুনে তানিয়া লজ্জা পায়। সে কিছু না বলে উঠে পড়ে। এদিকে একটা মহিলাকে কিছু অসামাজিক কাজের জন্য পুলিশ ধরেছে। মহিলাটার নাম নাদিরা। মহিলাটাকে পুলিশ জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এই কাজ কতদিন থেকে করছেন? মনে নেই। প্রথম কোথায় করেছিলেন? আজ থেকে 18 বছর আগে আমি পাশের রাজ্য ত্রিপুরায় একজন এমএলএর বাড়িতে কাজ করতাম। এমএলএ এর লোকটা আমাদের দলের কিছু খবর জেনে গিয়েছিল, আর সেটা বন্ধ করে দিয়েছিল। আর সেই এমএলএ এর ভাবি সেই কাজটা করত। কাজটা গরিব মেয়েদের ধরে নিয়ে এসে বাড়ি নাচ করানো, আর বড়লোকদের কাছে মেয়েদের পাঠানো। পরে সেই ভাবির পরামর্শে আমি ওই বাড়িতে ঢুকি। সেজন্য আমি ছদ্মবেশে ওদের বাড়িতে ছিলাম, ওনার ক্ষতি করার জন্য। কারণ ওনার দুর্বল জায়গায় আঘাত করার ছিল আমাদের উদ্দেশ্য। ওনার একটা ছেলে ছিল, আর ওই ভদ্রলোক ছেলেটাকে খুব ভালোবাসতো। আমি সেই ছেলেটাকে কিডন্যাপ করে কিছু লোকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সীমান্তে পুলিশ থাকায় আমি পারিনি। তাই সীমান্তে ছেলেটাকে একা ছেড়ে দিয়ে আমি চলে যাই। সে যেহেতু বড়লোকের ছেলে ছিল, তার শরীরে অনেক গয়না ছিল। আমি সেই সব গয়না নিয়ে ঢাকা দিয়ে থাকি, কিন্তু দীর্ঘদিন হয়ে যায়,
কোনো খবর না পাই না। আমি নতুন করে আবার কাজ শুরু করি। তারপর আমি বিয়ে করে এই রাজ্যে চলে আসি আর সংসার করি। আমার একটা মেয়ে আছে, কিন্তু সংসারে অর্থনৈতিক সমস্যা হয়। আমি সেই পুরনো লিডারের সাথে যোগাযোগ করি, উনি আমাকে কাজে নেন এই রাজ্যে চোলাই মদ বিক্রি করার। 4 বছর হলো আমি এই কাজ করছি। নাদিরার কথা শুনে পুলিশ অফিসার সাইমন বলল, আপনার লজ্জা করে না? আপনি একজন মা হয়ে ছোট ছেলেটাকে কিডন্যাপ করলেন। যখন করেছিলাম তখন তো আমি মা হইনি, এখন হয়েছি, তাই আমার মনে হয় সেই কাজটা আমার করা উচিত হয়নি। আর এখন তো আমি চোলাই মদ বিক্রি করি। খুব ভালো। আগে চোর ছিলেন, এখন আবার ডাকাতও হয়ে গেছেন। আগে মেয়েদের নিয়ে ব্যবসা করতেন, আর এখন মদ বিক্রি করছেন। চলে যান চোখের সামনে থেকে। আর আগে কোথায় কোথায় কাজ করেছেন তার লিস্ট আমাদের দেবেন। কেন, কি করবেন আপনারা? তাবিজ করে গলায় পরব। সাইমনের কথায় নাদিরা কিছু বলে না। এদিকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের স্বাধীনতা উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই জায়গায় দু রাজ্যের মন্ত্রী ও বিধায়ক উপস্থিত হবে। রাতুলের বন্ধু সিফাত রাতুলকে বলল, জানিস, ওই দিন আমাদের ওই সীমান্তে স্বাধীনতা উপলক্ষে অনুষ্ঠান হবে। অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবে। তুই যাবি ওইখানে? সিফাতের কথা শুনে রাতুল বলল, ওইসব ভিআইপি লোকের অনুষ্ঠানে আমি গিয়ে কি করব? ইউনিয়নের নেতা জাভেদ ভাই আমাদের সবাইকে ওই দিন যেতে বলেছে। মনে আছে একবার মিটিংয়ে যাসনি বলে 500 টাকা জরিমানা করেছিল সাহিল? এবার কিন্তু ভুল করবি না, কাজ করে খেতে হবে। তাই জলে নেমে কুমিরের সাথে বিবাদ করতে যাবে না। দেখো ভাই, যেতে বলেছে বললেই তো হবে না। যদি কাজ না থাকে তাহলে কিন্তু আমি যাব না, কারণ কাজ সবার আগে, তারপর সবকিছু। সাইমন চৌধুরী ও তার স্ত্রী নিশা দুজনেই পুলিশ অফিসার, দুজনে দুটো থানায় কর্মরত। দুজনে একই সাথে ট্রেনিং নিচ্ছিল, আর সেখানে দুজন দুজনকে ভালোবাসে। তারপর ওদের বিয়ে হয়। ডিউটি শেষে সাইমন ও নিশা বাড়িতে গেলে তারা সারাদিনই কি কি কাজ করলো একে অপরের সাথে শেয়ার করে। সাইমন নিশাকে বলল, জানো নিশা, তোমাকে বলেছিলাম আমরা একটা অভিযানে যাব। তো কি হয়েছে? আজকে গিয়েছিলাম আর একটা মহিলাকে ধরেছি। মহিলাটির নাম নাদিরা। তারপর সমস্ত কথা সাইমন নিশাকে বলে। সাইমনের কথা শুনে নিশা বলল, তুমি কি বললে? আজ থেকে 18 বছর আগে এই ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের সীমান্তে একটা 6 বছরের ছেলেকে উনি পাচার করছিলেন, আর সীমান্ত লোক থাকায় উনি পারেননি। ওখানে ছেলেটাকে ফেলে রেখে চলে গিয়েছিল। আবার মহিলাটা ত্রিপুরায় এমএলএর বাড়িতে কাজ করত, এখন বর্তমানে আমাদের রাজ্যে আছে। তাই তো বললো ওই মহিলা। ওই বাচ্চা ছেলেটির নাম কি ছিল? কোথায় বাড়ি ছিল ওর? বাবার নাম কি? আমি তো অত কথা জানি না, আর জিজ্ঞেস করাও হয়নি। তারপর একটু থেমে সাইমন বলল, কেন গো, ওই ঘটনার সাথে তোমারও কি যোগসূত্র আছে? সাইমনের কথায় উত্তর না দিয়ে নিশা বলল, আমি কি ওই মহিলার সাথে দেখা করতে পারি? অবশ্যই দেখা করতে পারো, তবে কি জন্য? পরে বলবো। ঠিক আছে, কালকে তুমি আমাদের সাথে যাবে আমাদের কাস্টডিতে। ওখানে আছে, আমি তাকে জেরা করছি। তারপরের দিন সাইমনের সাথে নিশা যায় আর নাদিরা মুখোমুখি হয়। নাদিরাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিজে জিজ্ঞাসা করলো, আজ থেকে 18 বছর আগে এমএলএর বাড়ি থেকে যে ছেলেটাকে কিডন্যাপ করে সীমান্তে ফেলে গিয়েছিলেন, আপনি জানেন সেই ছেলেটার নাম কি? আপনি তো ওদের বাড়িতে কাজ করতেন আর ছেলেটার দেখাশোনা করতেন, নিশ্চয়ই নামটা জানেন। কেন জানবো না? ছেলেটার নাম রাতুল। ওর বাবা মা আদর করে রাতুল বলে ডাকতো। খুব মিষ্টি ছেলে। তখন বাচ্চাটির 6 বছর বয়স। 6 বছরের জন্মদিনে খুব বড় করে অনুষ্ঠান করা হয়েছিল। সেদিনই সুযোগ খুঁজছিলাম, কিন্তু সেদিন আর সুযোগ হয়নি। তার পরের দিন তাকে আমি ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কিডন্যাপ করে নিয়ে চলে যাই। ছেলেটার শরীরে অনেক গয়না ছিল। অভাবের জন্য কিছু গয়না বিক্রি করে দিয়েছি, এখনো কিছু আছে আমার কাছে। আচ্ছা, ওই বয়সে ছেলেটার যদি একটা ফটো দেখায় চিনতে পারবেন? হ্যাঁ, পারবো তো। আমি ওখানে 8 মাস কাজ করেছিলাম, আর ছেলেটা আমার কাছেই থাকতো। ওকে দেখাশোনা করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল। ছেলেটার বাঁ হাতের কবজিতে একটা দাগ আছে। ছেলেটাকে আমি ফেলে দিয়েছিলাম একদিন, বালতির উপর পড়ে কেটে গিয়েছিল। 4টে সেলাই পড়েছিল, তখন দাগটা ছিল। তারপর নিশা তার ফোনে ছোটবেলায় রাতুলের সাথে তোলা একটা ছবি দেখিয়ে বলল,
আচ্ছা দেখুন তো এই ছেলেটাকে চিনতে পারেন কিনা। আর এই দেখুন বাঁ হাতের কবজিতে দাগটা তখনও ছিল। তারপর নাদিরা কিছুক্ষণ ফটোটার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, হ্যাঁ এই ছেলেটা ম্যাডাম। এই ছেলেকে আপনি কোথায় পেলেন? পেয়েছি, আপনি যেখানে ওকে ফেলে গিয়েছিলেন সেখান থেকে পেয়েছি। তারপর নিশা রাতুলের কাছে আসে। রাতুল তখন রিক্সা করে যাত্রী নিয়ে স্টেশনে যাচ্ছিল। রাতুলকে দেখে নিশা গাড়ি থেকে নেমে পড়ে আর রাতুলকে বলে, তুই কি ব্যস্ত আছিস রাতুল? নিশার কথা শুনে রাতুল রিক্সা দাঁড় করিয়ে নিল, তারপর বলল, না আপু, শুধু ভদ্রলোককে স্টেশন পর্যন্ত পৌঁছে দেব, তারপর আজকে আর আমি কিছু কাজ করব না। কোথাও যাবি নাকি? চাচির শরীরটা ভালো নয়, চাচিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। চাচিকে রেডি থাকতে বলেছি। তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে আবু, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর রাতুল যাত্রীকে পৌঁছে দিয়ে নিশার কাছে আসে। এসে জিজ্ঞেস করে, হ্যাঁ আবু, কি বলবে বলো। আর তুই আধা ঘন্টার জন্য আমার সাথে যেতে পারবি? কোথায় যাব আবু? বেশি দূর নয়, তো দুলাভাই যেখানে ডিউটি দেয় সেখানেই যাব। বেশিক্ষণ সময় লাগবে না, তুই চলে আসবি। তোর 6টায় অ্যাপয়েন্টমেন্ট, তার আগেই পৌঁছে যাবি। চল প্লিজ। এভাবে বলো না আবু, আমি যাব, চলো। তারপর রাতুল নিশার সাথে যায়। নিশাকে রাতুলের সাথে দেখে সাইমন জিজ্ঞেস করে, কি ব্যাপার শালাবাবু, এখানে কি দরকার? জানি না ভাইয়া আপু কেন নিয়ে এলো এখানে। নিশাকে যেহেতু রাতুল আপু বলে, তাই সাইমন রাতুলকে শালাবাবু বলে ডাকে। সাইমন ইশারা করলে নিশা চুপ থাকতে বলে। তারপর নিশা রাতুলকে নিয়ে নাদিরার কাছে যায় আর বলল, এই ছেলেটা দেখে চিনতে পারছো? নিশার কথায় নাদিরা রাতুলকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারপর সবকিছু দেখে যে চোখের ইশারায় জানায় বুঝতে পারছি না। তারপর কবজিতে কাটা দাগটার দিকে তাকায়, অনেকটা মিলিয়ে গেল, এখনো কিছুটা আছে। নিশা বলল, এই ছেলেটা তো তুমি, যাকে অপহরণ করেছিলে, ফেলে চলে গিয়েছিলে। আমার বাবা তাকে সেখান থেকে নিয়ে এসেছিল। তারপর নিশা রাতুলকে সব কথা বলল। সব শুনে রাতুল কিছুক্ষণ নাদিরা দেখার দিকে তাকিয়ে রইল। তারপর নাদিরাকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন এই কাজ করেছিলেন আন্টি? আমাকে বাবা মার থেকে দূর করিয়ে দিয়ে আপনি কি পেলেন? রাতুলের কথা শুনে নাদিরা বলল, তোমার বড় মা এই কাজটা করতে আমাকে বাধ্য করেছে। এখানে আমার দোষ নেই, আমি তো তোমার বড় মার কথা মতো এই কাজ করেছি। তারপর নাদিরা রাতুলকে সব কথা খুলে বলল, এমনকি বর্তমানে তার বাবা মার কোনো খবর সে বলতে পারবে না। সব শুনে রাতুল বলল, আমি এখন এখানে ভালো আছি, আল্লাহ যখন তাদের খোঁজ দেওয়ার ঠিকই দেবে। আজকে সীমান্তের স্বাধীনতা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে দুরাজ্যের অনেক নেতা, রাতুলও এসেছে। আজ সেখানে এসেছে নাইমুদ্দিন। নাইমুদ্দিন অবসর নিলে ভালো অফিসার হিসেবে তার এখনো অনেক নাম ডাক আছে। প্রথমে বাচ্চাদের নাচ গান হয়, তারপর সবাই দু চার কথা বলে, তারপরে নাইমুদ্দিনকে মঞ্চে ডাকা হয়। নাইমুদ্দিন মঞ্চে বক্তৃতা দিতে ওঠে। স্বাধীনতা উপলক্ষে কিছু বক্তৃতা দেয়, তারপর নিজের কর্মজীবনের কথা বলতে গিয়ে সে বলল, আজ থেকে 18 বছর আগে এই সীমান্তে একটা ঘটনা ঘটছিল। এখান থেকে একটা ছোট্ট ছেলেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। দুঃখের বিষয় হলো সেই ছেলেটা পাশের রাজ্যের একজন বিধায়কের ছেলের কারণ। যে মহিলা তাকে অপহরণ করেছিল ওই মহিলা এখন আমাদের এলাকার জেলে আছে। এই মহিলাটা চিনতে পেরেছেন এই ছেলেটিকে। সেই ছেলেটাকে আমি এক সদ্য সন্তানহারা দাম্পতির হাতে তুলে দিয়েছিলাম, তারা মানুষ করেছে। তারপর নাইমুদ্দিন রাতুলকে কাছে ডেকে নেয় আর বলে, এই ছেলেটা রাতুল, একজন রিক্সা চালক। ত্রিপুরা ছেলের বর্তমান আমাদের এইখানে থাকে। আর বাবা ত্রিপুরায় একজন MLA, বর্তমান উনি MLA কিনা জানা যায়নি। অবশ্যই সবটা সম্ভব হয়েছে আমার মেয়ে নিশার জন্য। নিশা এখন এখানকার একজন পুলিশ অফিসার। তারপর অতীতের সব কথা নাইমুদ্দিন শেয়ার করলো। ঠিক সেই সময় সেখান থেকে মঞ্চ থেকে উঠে আসে এক ব্যক্তি। সে নাইমের উদ্দেশ্য বলল, 1 মিনিট, একটা কথা ছিল। হঠাৎ মঞ্চে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নাইমের উদ্দেশ্য বলল। সবাই সেদিকে তাকিয়ে রইল। নাইমুদ্দিন তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, বলুন, কি বলতে চান? যে ছেলেটাকে আজ থেকে 18 বছর আগে পেয়েছিলেন, সেই ছেলেটার কি নাম বললেন যেন? ওর নাম রাতুল। এই তো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। আজ থেকে 18 বছর আগে ওকে আমি এখানে পেয়েছিলাম। রাতুল?
হ্যাঁ রাতুল। আচ্ছা, আজ থেকে 4 বছর আগে যখন ওনাকে এখান থেকে পেয়েছিলেন, সেই বাচ্চাবেলার কোনো ফটো নেই? ফটো তো আমার কাছে নেই, আমার মেয়ের কাছে আছে। তারপর নাইমুদ্দিন নিশাকে ডেকে পাঠায়। নিশা তার ফোন থেকে রাতুলের একটা ছবি বের করে আনোয়ারকে দেখায়, আর সাথে সাথে আনোয়ার খান তার ফোনে ছবিটা আপলোড করে তার কাজিন সেলিম শিকদারকে পাঠায়। সেলিম শিকদার অসুস্থ থাকার জন্য রাজনীতি থেকে আপাতত সে সরে গেছে। তার পরিবর্তে আনোয়ার শেখকে টিকিট দেওয়া হয়েছে। আনোয়ার শেখ সেলিম শিকদারকে ফোন করে। সেলিম শিকদার তখন শুয়েছিল। আনোয়ার শেখের ফোন আসায় সে ফোনটা রিসিভ করার বলে, আসসালামু আলাইকুম ভাই, বল কি খবর, কেমন আছিস? আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, তুই ড্রাইভারের সাথে ভাবিকে নিয়ে ওই জায়গায় চলে যা, বাকি কথা ওখানে হবে। আনোয়ার শেখের কথা সেলিম শিকদার কিছু বুঝতে পারে না। সেলিম শিকদার বলল, তুই কি বলছিস ভাই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তুই তো জানিস শরীর খারাপ, আর আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ রে ভাই, এক্ষুনি আসতে হবে। তোর দীর্ঘদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। সে জিনিসটা পাওয়ার পর তুই ভাবি দুজনেই সুস্থ হয়ে যাবি, চিন্তা করিস না। এখানে এলে তাদের কিছু হবে না। আনোয়ার শেখ সেলিম শিকদারের খালাতো ভাই, দুজনেই সমবয়সী। তারপর সেলিম শিকদার চৈতালি বেগমকে সাথে নিয়ে আনোয়ার শেখের দেওয়া ঠিকানায় আসে। আনোয়ার শেখ রাতুলকে দেখিয়ে বলে, এই ছেলেটাকে চিনতে পারছিস? আনোয়ার শেখের কথা সেলিম শিকদার ও চৈতালি বেগম রাতুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর চৈতালি বেগম রাতুল বলে চিৎকার করে কেঁদে ফেলল। সাথে সাথে রাতুল ধরে ফেলে আর বলে, আপনি আমার মা? চৈতালি বেগম কান্না করতে করতে বলল, হ্যাঁ বাবা, আমি তোর মা। তারপর নাইমুদ্দিন ও নিশার সমস্ত ঘটনা সেলিম শিকদার ও চৈতালি বেগমকে খুলে বলল। সব শুনে চৈতালি বেগম স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমার প্রথম থেকে সন্দেহ ছিল ভাবির ওপর। দেখলে তো, এতদিনে সব সত্যি হয়ে গেল। আমার অনুমান কখনো মিথ্যে হয় না। তারপর সেলিম শিকদার রাতুলকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, বাবা, তুই আমায় ক্ষমা করে দিবি। আমি তোকে রক্ষা করতে পারিনি। আমি একজন এমএলএ হওয়ার সত্ত্বেও আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তারপর সেলিম শিকদার আনোয়ার শেখকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আনোয়ার, তুই আমার অনেক বড় উপকার করলি। তুই আমার হাত ধরে রাজনীতিতে এসেছিলিস আর আমার জন্য টিকিট পেয়েছি। আর তুই আমার কথা মনে রেখেছিস, ফিরিয়ে দিয়েছিস আমার ছেলেকে। সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। সেলিম শিকদার সব কথা শুনে রাতুলের উদ্দেশ্য বলল, বাবা, তুই রিক্সা চালাস? তুই আমার রাজপুত্র, আমার একমাত্র বংশধর। তোকে এই অবস্থায় দেখে আমি সহ্য করতে পারছি না। তুই আমার সাথে ফিরে চল। সেলিম শিকদারের কথা শুনে সবাই রাতুলকে বলল ফিরে যাওয়ার জন্য, কিন্তু রাতুল রাজি হলো না। সে বলল, আমার জন্মস্থান যেখানে আমি 6 বছর কাটিয়েছি, আমি যাব সেখানে, তবে থাকবো না। কারণ আমার দুঃখের দিনে সন্তানহারা দম্পতি আমায় আশ্রয় দিয়েছিল। চাচা চলে গেছে, কিন্তু চাচি আছে। চাচি অসুস্থ, আর আমি কথা দিয়েছি চাচাকে যে আমি চাচিকে দেখব। তাই চাচিকে ছেড়ে আমি কোথাও যাব না। তাছাড়া এই বস্তির মানুষ সবাই আমাকে ভালোবাসে। এরা আমার সুখ দুঃখের সাথী। তাদের ছেড়ে ওইরকম রাজপ্রাসাদে আমার শান্তি আসবে না। রাতুলের কথা শুনে নাইমুদ্দিন বলল, ঠিক আছে, তুই যা গিয়ে দেখ না, ওখানে গেলে দেখবি তোর ভালো লেগে যাবে, আর তখন তোর এখানে ফিরে আসতে ইচ্ছে করবে না। তারপর রাতুল তার বাবা ও মাকে সাথে নিয়ে শাবানা বেগমের কাছে গেল। শাবানা বেগম সব কথা শুনে রাতুলকে বলল, বাবা, তুই আমাকে ছেড়ে চলে যাবি? রাতুল শাবানা বেগমের চোখের জল মুছে দিল আর বলল, না চাচি, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। কিন্তু ওরা তো তোকে আনতে এসেছে। তুই তোর বাবা মার পরিচয় পেয়ে গেছিস, আর কেন আমার কাছে আসবি? আমাদের আছেটা কি বল? তুই শুধু শুধু আমাদের সাথে এত বছর কষ্ট করলি। তুমি কি বলছো চাচি? তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর যদি যাই তোমাকে নিয়ে যাব। আমি কোথায় যাব? এখানে আমার স্বামীর স্মৃতি আছে, তাই এখান থেকে আমি কোথাও যাব না। তারপর একটু থেমে শাবানা বেগম রাতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ভালো লাগছে যে তুই তোর বাবা মাকে ফিরে পেয়েছিস। আমিও আল্লাহকে ডাকতাম যেন রাতুল তার বাবা মাকে ফিরে পায়। আমি বেঁচে থাকতেই
যেন তা দেখে যেতে পারি। তো চাচাও খুব খুশি হবে, তুই দেখিস। ও বেঁচে না থাকলে নিশ্চয়ই সব দেখতে পাচ্ছে। আর ও তোকে খুব ভালোবাসতো, আমাকে বলেছিল। ও নিশ্চয়ই খুব বড় লোকের ঘরের ছেলে। কপালটা কত খারাপ দেখো, আমাদের সাথে থেকে শুধু শুধু কষ্ট করছে। সেলিম শিকদার ও চৈতালি বেগম শাবানা বেগমকে ধন্যবাদ দিল। চৈতালি বেগম শাবানা বেগমের হাত দুটো ধরে বলল, আপু, আপনি যে আমার কত বড় উপকার করেছেন তা বলে বোঝাতে পারবো না। তবে আমি আপনাকে নিয়ে যাবার জন্য জোর করব না। স্বামী, স্মৃতি, শ্বশুরবাড়ি বড়ই আদরের মেয়েদের কাছে, আর আমি জানি সেটা। তবে আপনাকে যদি কিছু সাহায্য করি, আপনার কি কোনো অসুবিধা আছে? আমার প্রিয় জিনিসটাকে আমার হাতে তুলে দিয়েছেন, এটাকে দান বলবেন না, ভালোবাসা বলে গ্রহণ করবেন, তাহলে আমরা খুশি হব। শাবানা বেগম কিছুতেই রাজি হলো না। তারপর কিছু লোক অনুরোধ করতে শাবানা বেগম বলল, ঠিক আছে, আমি আপনাদের টাকা পয়সা কিচ্ছু নেব না। শুধু একটা অনুরোধ, এই বস্তির মানুষগুলোকে আপনারা একটু রক্ষা করবেন। রাতুল এদের পাশে সব সময় থাকে। এই মানুষগুলো বড্ড অসহায়, তাই বিপদে আপদে আপনারা এদের পাশে দাঁড়াবেন, তাতেই হবে। তারপর সকলে রাতুলকে বোঝাতে থাকে। শাবানা বেগম রাতুলের উদ্দেশ্যে বলল, তুই বাবা মার কাছে ফিরে যা, আমার কিচ্ছু হবে না। আমি বুঝতে পারছি সন্তান হারা মায়ের কষ্ট। তুই ফিরে যা, ভালো থাকবি, আর আমাকে ফোন করবি। আর যদি সেরকম হয়, আমি কিছুদিনের জন্য তোর কাছে ঘুরে আসবো, তুই আসবি। সবার অনুরোধে রাতুল শেষ পর্যন্ত যেতে রাজি হয়। রাতুল যখন গাড়ি করে যাচ্ছিল তখন দেখে তানিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সবাই থাকার জন্য রাতুল তার সাথে কথা বলতে পারল না। রাতুলকে দেখে তার নানি ফরিদা বেগম এগিয়ে এলেন আর বললেন, আমার সোনা ফিরে এসেছে। রাতুল, কোথায় হারিয়ে গিয়েছিলিস তুই? ফরিদা বেগম কোনো উত্তর না দিয়ে সে বাড়ির চারপাশে দেখতে লাগলো। তারপর টেবিলের উপর একটা ফটো দেখলো, যেখানে ছোটবেলায় রাতুল তার বাবা মার সাথে বসে আছে। আস্তে আস্তে রাতুলের অনেক কিছু কথা মনে পড়ে গেল। সেও তখন তার নানিকে জড়িয়ে ধরে বলল, এই তো নানি, আমি এসেছি, তুমি কান্না করো না। আমার আস্তে আস্তে সব মনে পড়েছে। ঠিক আছে, তুই এখন ফ্রেশ হয়ে আয়, পরে বলবো। ফরিদা বেগম রাতুলের নানি। চৈতালি বেগম ফরিদা বেগমের একমাত্র সন্তান। তার স্বামী মারা যাওয়ার পর বেশিরভাগ সময় সে মেয়ের বাড়িতে থাকে। তার কিছু প্রপার্টি আছে যা সেলিম শিকদার দেখাশোনা করে। বাড়িতে এসে রাতুলের ভালো লাগে না। মনে পড়ে যায় বস্তির কথা, বস্তির মানুষগুলোর কথা, আর সবচেয়ে মনে পড়ে তানিয়ার কথা। আসার সময় সে তানিয়ার চোখে জল দেখেছিল। ফোন করছে কিন্তু ফোন সুইচ অফ। সে মনে মনে বলল, পাগলিটা মনে হচ্ছে আমার উপর রেগে আছে, তাই হয়তো ফোন তুলছে না। সামনাসামনি দেখা হোক, তারপর তোমার সব রাগ আমি মিটিয়ে দেব। রাতের দিকে রাতুল যখন শাবানা বেগমকে ফোন করলো, শাবানা বেগম ঘুমিয়ে পড়েছিল। ঘুম ঘুম চোখে সে ফোন রিসিভ করলো আর বলল, কে বলছেন? আসসালামু আলাইকুম চাচি, এরই মধ্যে তুমি তোমার ছেলেকে বলে গেলে? আমি রাতুল বলছি। ওয়ালাইকুম সালাম। মা কখনো সন্তানকে ভুলে যেতে পারে? ঝর্ণা আপু এসেছিল, তাই দুদিন খুব ব্যস্ত ছিলাম। তুই চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল, তাই তোর পাশের বাড়ি চাচি ঝর্ণাকে ফোন করেছিল। ও এসে আমার কাছে ছিল, তাই আমি একটু ব্যস্ত ছিলাম, ফোন ধরতে পারিনি। তা বাবা, তুই ভালো আছিস তো? কি করে ভালো থাকবো চাচি, আমার মন জুড়ে শুধু তোমাদের ওই বস্তির মানুষগুলো আছে। তোমাকে খুব মিস করছি মা। মন খারাপ করিস না, আর মন খারাপ হলে চলে আসবি। আমিও কষ্ট পাচ্ছিলাম, তারপর এখন অনেকটা শক্ত হয়ে গেছি। তুই কত বড় লোকের বাড়ির ছেলে, তোদের অত অবস্থা ভালো, আমি তো জানতাম না। তারপর কিছুক্ষণ দুজনে কথা বলার পর ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর রাতুল তানিয়াকে ফোন করে। তানিয়া কোনো কথা না বলে ফোন ধরে বসে থাকে। রাতুল জিজ্ঞেস করে, কেমন আছো তানিয়া? তানিয়া কোনো কথা না বলে সে ফোনটা কানে দিয়ে চুপ করে বসে থাকে। রাতুল তানিয়ার নিঃশ্বাস শুনতে পায়। তারপর পুনরায় জিজ্ঞেস করে, কি হলো, কথা বলবো না? কি কথা বলবো? কি কথা বলবো মানে? আমি তো তোমায় জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো। এর আগেও আমি দুবার ফোন করেছি, ফোন সুইচ অফ করে রেখেছিলে। কি হলো তোমার? কিছু হয়নি, আমি ভালো আছি। আর আপনি আমায় ফোন করবেন না। কথাটা বলে তানিয়া ফোন কেটে দেয়। রাতুল আবার ফোন করে। তানিয়া না চাইতে ফোনটা রিসিভ করে। রাতুল বলল, ফোন কাটবে না,
আমার কথা শেষ হবে, তারপর তুমি ফোন কাটবে। কেন তুমি এরকম করছো? রাতুলের কথা শুনে তানিয়া হাসলো, তারপর হাসতে হাসতে বলল, আমার নানি একটা কথা বলেছে জানেন? কথাটা হলো, বামন হয়ে কখনো চাঁদে হাত দিবি না। তুই যেমন সেই রকম লোকের সাথে সম্পর্ক করবি। যদি উঁচুর দিকে তাকাস তাহলে হোঁচট খেয়ে পড়ে যাবি। আর আমি আগে থেকে সতর্ক হয়ে গেলাম। তানিয়ার কথা শুনে রাতুল রেগে যায় আর বলে, অনেক বড় হয়ে গেছো, উল্টোপাল্টা কথা বলছো। উল্টোপাল্টা কথা কোথায় বললাম? যা সত্যি তাই বললাম। তোমার বয়স কম, তাই অভিজ্ঞতা কম, কিন্তু নানি অনেক অভিজ্ঞ মানুষ, আমায় পরামর্শ দিয়েছেন। ঠিক আছে, এখন আমি কিছু বলবো না, আগে সামনাসামনি হই, তারপর তোমার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? সামনাসামনি হলে তখন বলবো। আর কখন আমার মুখোমুখি হবেন না আপনি, নিশ্চিন্তে থাকতে পারেন। এই তানিয়া অন্তত আপনাকে আর জ্বালাবে না। সে দেখা যাবে। বড় লোকের পোলা, বাবা এমএলএ, এবার ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। তানিয়ার কথাটা শুনে রাতুল হাসে, সে কিছু মন্তব্য করে না। রাতুল, আজকে তুই তোর বাবার সাথে অফিসে যাবি। মা, এখানে থাকতে আমার ভালো লাগছে না। রাতুলের কথা শুনে চৈতালি বেগমের চোখে জল চলে এলো। সে বলল, তুই কি বলছিস বাবা? এখানে থাকতে তোর ভালো লাগছে না মানে? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। ওই বস্তি আমার কাছে অনেক বেশি প্রিয়। তুই আমাদের একমাত্র সন্তান, আর তুই বলছিস তোর এখানে ভালো লাগছে না। আমি যে আজকে 18টা বছর তোর অপেক্ষায় পথ চেয়ে বসে আছি, আর তুই এই কথা বলছিস? কথাটা বলে চৈতালি বেগম কান্নায় ভেঙে পড়ল। সেলিম চৌধুরী তখন পার্টির মিটিং ছিল, যাবে বলে রেডি হচ্ছিল। সে চৈতালি বেগমের কান্না শুনে ড্রয়িং রুমে ছুটে আসে। এসে রাতুলকে জিজ্ঞেস করে, তোর মা কাঁদছে কেন, কি হয়েছে? তারপর চৈতালি বেগমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কি হয়েছে চৈতালি, তুমি কাঁদছো কেন? তখন চৈতালি বেগম কাঁদতে কাঁদতে বলল, দেখো রাতুল কি বলছে, ওর নাকি এখানে ভালো লাগছে না, ওই বস্তিতে ফিরে যাবে। চৈতালি বেগমের কথা শুনে সেলিম শিকদার বলল, রাতুল, তোর মা কি বলছে? তুই নাকি ফিরে যাবি? বাবা, আমার এখানে কিচ্ছু ভালো লাগছে না, আমি ফিরে যাব। এটা তোর বাড়ি, তোরই সবকিছু, আর তুই সবকিছু ছেড়ে চলে যাবি? আমার এখানে কিছু ভালো লাগছে না। সময় লাগবে বাবা। একটা জায়গায় তুই 18 বছর ছিলিস। তোর বয়সের 18টা বছর যে জায়গায় ছিলি, সেই জায়গাটা ভুলে যাওয়া খুব সহজ নয়। সময় লাগবে, তবে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে তুই আমার সাথে আমাদের পার্টির মিটিংয়ে চল। দেখবি ওখানে অনেক ধরনের লোক আছে, তাদের সাথে কথা বলতে তোর ভালো লাগবে। হাজার মানুষ আছে, তাদের সমস্যা নেই। সেই সব মানুষের সাথে মিশলে, কথা বললি, তখন তোর আর মন খারাপ করবে না। তুই চল আমার সাথে। তারপর সেলিম শিকদার কিছুটা জোর করেই রাতুলকে তার পার্টির মিটিংয়ে নিয়ে যায় এবং সকলের সাথে আলাপ করিয়ে দেয় আর বলে, আমার ছেলে রাতুল ভবিষ্যতের ওই আমার জায়গায় নিবে। পরবর্তী ইলেকশনে আমি আর দাঁড়াবো না, রাতুলকে টিকিট দেওয়া হবে। রাতুল আমার চেয়েও পার্টির কাজ ভালো করবে। কথাটা শুনে সবাই খুব খুশি হয়। রাতুলের কিছু বলার নেই, কারণ ও কারো খুশিকে নষ্ট করতে চায় না। পার্টির মিটিং শেষে সেলিম শিকদারের সাথে রাতুল এলাকা ঘুরতে থাকে। প্রতিটি জায়গায় যায়, ঘুরতে ঘুরতে বিভিন্ন মানুষের সাথে কথা বলে রাতুলের ভালো লাগে। সে একটু গর্ব অনুভব করে যে তার বাবা কিছু ভালো কাজ করে। তারপর তারা বাড়ি ফিরে আসে। এসে দেখে একটা পরিচিত মেয়ে বসে আছে। রাতুল মেয়েটাকে দেখে চিনতে পারে। মেয়েটা ছুটে এসে সেলিম শিকদারকে জড়িয়ে ধরে আর বলল, আঙ্কেল, কখন থেকে আপনার জন্য ওয়েট করছে, আর আপনাদের আসতে এত দেরি হলো? তোমরা যে আসবে আগে থেকে জানাওনি কেন? জানালে কি আর সারপ্রাইজ থাকতো, তাই তো জানাইনি। আর কে এসেছে তোমার সাথে? আমার মা এসেছে। তারপর সেলিম শিকদার রাতুলকে উদ্দেশ্য করে বলল, রাতুল, এই মেয়েটার সাথে আলাপ করো। এই মেয়েটার নাম নীলা। এ আমার বন্ধুর মেয়ে, খুব ভালো মেয়ে। রাতুল কিছু বলার আগে নীলা বলল, আঙ্কেল, আপনার ছেলেকে আমি আগে থেকেই চিনতাম। তা কি করে?
ঠিক তখনই উপর থেকে চৈতালি বেগমের সাথে নিচে নেমে আসে নীলার মা আহানা বেগম। সে সেলিম শিকদারকে উদ্দেশ্য করে বলল, আপনার ছেলে খুব ভালো ভাইয়া, তাই তো খবরটা পেয়ে আজকে আপনাদের বাড়িতে চলে এলাম। যখন শুনলাম ও আপনার ছেলে, এই ছেলেটা একদিন আমাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে। আপনি অনেক ভাগ্যবান যে এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছেন। তারপর আহানা বেগম রাতুল তার কি উপকার করেছে সেই সব কথা খুলে বলল। আহানা বেগমের কথা শুনে সেলিম শিকদার ও চৈতালি বেগম খুব খুশি হলো। রাতুল অবশ্যই কিছু বলল না। তারপর আহানা বেগম রাতুলকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো রাতুল? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা এখন বাবার সাথে কোথায় গিয়েছিলেন? বাবার পার্টির মিটিং ছিল, বাবার সাথে গিয়েছিলাম। খুব ভালো করেছো। এখন থেকে বাবার সাথে পার্টির কাজ করো। ভবিষ্যতে তুমিও তোমার বাবার মতো বড় নেতা হবে। তোমার বাবা খুব ভালো মানুষ, আর তুমিও খুব ভালো, তার যোগ্য উত্তরসূরি তুমি। ঠিক তখনই নীলা রাতুলকে বলে, রাতুল কালকে আমাকে নিয়ে ঘুরতে যাবে? নীলার কথায় রাতুল বলল, তোমার মতো আমিও এখানে নতুন, সব জায়গা চিনি না, তাই কি করে তোমাকে নিয়ে যাব? তখন পাশ থেকে চৈতালি বেগম বলল, ঠিক আছে রাতুল, সমস্যা নেই। কালকে আমি, এই আন্টি, তুই আর নীলা সবাই মিলে ঘুরতে যাব। আর তোমরা যাবে, আমি যাব না। তুমি যাবে মানে? তোমার ওই নিরাপত্তা রক্ষীগুলোও যাবে। এইসব নিরাপত্তা নিয়ে ঘুরলে আনন্দ পাওয়া যাবে না। আমরা আমাদের মতো করে এনজয় করব। তুমি না যাওয়াই ভালো। একে তো দেখছি চারিদিকে শত্রু, কি হবে না হবে তা ঠিক নেই। শুধু আমার নয়, তোমারও। রাতুলের বিপদ হতে পারে, তা নিরাপত্তা নিতেই হবে। এইসব ঝামেলা আমার ভালো লাগে না। সেলিম শিকদার পার্টির একজন উচ্চপদস্থ কর্মী। পরবর্তী ইলেকশনে ওনার মন্ত্রী হওয়ার কথা আছে, তাই পার্টি থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে উনি ওনার কাজিনকে দাঁড় করিয়েছিলেন। এবার ইলেকশনে উনি নিজেই দাঁড়াবেন। তারপরের দিন না চাইলেও রাতুল মায়ের সাথে ঘুরতে যায়, আর সেখানে নীলা রাতুলকে বলল, রাতুল, তুমি কি আমার উপর রেগে আছো? না, রেগে নেই। সত্যি বলছো তো? শুধু শুধু মিথ্যা বলতে যাব কেন? রাগ তো নিজের লোকের ওপর করে। তুমি তো আমার কেউ নও, তাই শুধু শুধু আমি তোমার উপর কেন রাগ করব? তারপরের দিন সেলিম শিকদার একটা পার্টির আয়োজন করে। রাতুল ফিরে এসেছে সেই হিসাবে কিছু গেস্টকে দাওয়াত করেন। সেখানে অনেকে আসে। হঠাৎ সেলিম শিকদার ঘোষণা করে, আজকে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। তার একটাই কারণ, আমার ছেলে রাতুল আজ 18 বছর পর ফিরে এসেছে। আর একটা খুশির সংবাদ, আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছি, আমারই বন্ধুর মেয়ের সাথে। তারপর পাশ থেকে সেলিম শিকদার রাতুল ও নীলাকে নিয়ে আসে আর বলল, আমার ছেলেও আমার হবু বৌমাকে দোয়া করবেন, আর আজকেই আমি ওদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি। তখন রাতুল চিৎকার করে সেলিম শিকদারের উদ্দেশ্যে বলল, এটা আপনি করতে পারেন না বাবা। রাতুলের কথা শুনে সেলিম শিকদার অবাক হয়ে বলল, কেন? তুই এই কথা বলছিস কেন? আমাকে ক্ষমা করবেন বাবা, আমার পক্ষে নীলাকে বিয়ে করা সম্ভব নয়। কেন? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? সেটা সময় হলে জানতে পারবেন। তবে আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। আমার এখন সময়ের প্রয়োজন। সরি। কথাটা বলে রাতুল চলে যায়। সে চুপচাপ নিজের রুমে এসে বসে থাকে। সে মনে মনে বলে, বাবা আমাকে না জানিয়ে কেন এত বড় সিদ্ধান্ত নিল? না তানিয়া, তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আমি যে তোমাকে খুবই ভালোবাসি। আমি খুব তাড়াতাড়ি ফিরে যাব, থাকবো না এখানে। আমার ওই বস্তির মানুষগুলো অনেক ভালো। আমি তোমাদের জন্য কাজ করব। চৈতালি বেগম রুমে এসে দেখে রাতুল চুপচাপ শুয়ে আছে। চৈতালি বেগম এসে রাতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা, তোকে এত মন খারাপ করতে হবে না। আমি নীলার মাকে বলেছি তোর এই বিয়েতে মত নেই। ওরা কিছু বলেনি, তাই তুই আর মন খারাপ করিস না। হয়তো তোর বাবা ভুল করেছে, তোকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। এরকম তো হতেই পারে। শুয়ে থাকবি, খাবি না? আমার কিছু ভালো লাগছে না মা, তুমি যাও এখান থেকে। আর আমার খিদে নেই। রাতুল, আমি তোকে জন্ম দিয়েছি, হয়তো তোকে মানুষ করতে পারিনি। আল্লাহ সেই সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে তুই কখনো আমাকে পর ভাববি না। তুই আমার সাথে বন্ধুর মতো সব কিছু শেয়ার করতে পারিস। তুই বল বাবা,
তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। ছেলের কথা শুনে চৈতালি বেগম খুব খুশি হয়ে বলল, এ তো খুব ভালো কথা বাবা। তা মেয়েটা কে, কোথায় থাকে? মেয়েটার নাম তানিয়া। ওর মা ছোটবেলায় মারা গিয়েছিল, সেজন্য মামার বাড়িতে থাকে। আর মেয়েটার মামাতো ভাই সিফাত আমার বন্ধু। রাতুলের কথা শুনে চৈতালি বেগম কিছু বলতে যাবে কি, তখন সেলিম শিকদার পাশ থেকে চিৎকার করে বলল, অসম্ভব, ওই বস্তির মেয়ে কখনোই আমার পুত্রবধূ হতে পারে না। আমি কখনোই ওরকম বস্তির মেয়েকে মেনে নেব না। তুমি কি বলছো? রাতুল মেয়েটাকে ভালোবাসে, আর তুমি তো মানুষের জন্য কাজ করো, তাই এখানে গরিব বড়লোক আসছে কেন? দেখো, কাজ করা আলাদা ব্যাপার। আমি গরিব মানুষের জন্য কাজ করি, তাই গরিব অসহায় মানুষ আমাকে আল্লাহর প্রতিনিধি বলে। কিন্তু তা বলে ওই বস্তির মেয়েটাকে আমার পুত্রবধূ মেনে নিতে হবে, এটা কখনোই সম্ভব নয়। আমি ভালো মানুষ, কিন্তু যেখানে আমার ছেলের জীবনের প্রশ্ন, সেখানে কি করে সম্ভব তুমি বলো চৈতালি? বাবার কথা শুনে রাতুল বলল, আমার 18টা বছর তো ওই বস্তির মধ্যে কেটেছে, তাই আমি কি করে পাল্টাবো আমার জীবন? আর আমি তানিয়াকে ভালোবাসি, তাই ওকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তার চেয়ে আমি বরং বস্তিতে ফিরে যাই, যেমন তোমাদের ছেলে হারিয়ে গিয়েছিল। তোমরা মনে করবে তোমাদের ছেলে তোমাদের জীবনে ফিরে আসেনি, সে আবার হারিয়ে গেছে। তখন পাশ থেকে চৈতালি বেগম ছুটে আসে রাতুলের কাছে আর বলে, তুই কি বলছিস বাবা এসব? একদম ভুলেও বলবি না। আমি যে 18টা বছর কি করে কাটিয়েছি একমাত্র আমিই জানি, আর আল্লাহ জানে। তাই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথাটা কখনো মনে করবি না। তোর বাবা চাই বলুক, আমি মেয়েটাকে মেনে নেব, তুই ওকেই বিয়ে করবি। তখন পাশ থেকে সেলিম শিকদার বলল, তুমি কি বলছো চৈতালি? তা বলে ওই বস্তির মেয়ে? চুপ করো তুমি। আমি কারোর বিনিময়ে আমার ছেলেকে হারাতে পারবো না। আর রইল নীলার কথা, ওটা তুমি বুঝে নেবে। আমি নীলা আর নীলার মা দুজনকেই বলেছি, আশা করছি ওরা আমার কথা শুনবে। তাই আমি আর এই বিষয়ে কোনো আলোচনা করতে চাইছি না। তারপরের দিন রাতুল চৈতালি বেগমকে সাথে নিয়ে বস্তিতে আসে। সে সময় জিসান বলে একটা বয়স্ক লোক ছুটে আসে রাতুলের কাছে আর বলে, বাবা তুমি এসেছো? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। সাহিল ইদানিং বড্ড চালাচ্ছে। তুমি তো জানো আমি ভ্যানে করে সবজি বিক্রি করি। সেই দিন আকাশে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, 1 টাকাও রোজগার হয়নি। তারপর ওরা আমার কাছ থেকে 200 টাকা নিয়ে গেছে। তোমার চাচির ওষুধ কিনতে পারিনি। ইদানিং তোমার চাচির শরীরটাও ভালো নেই, ডাক্তার বলেছে বুকে জল জমেছে। আর তুমি তো জানো আমার অবস্থা, তার উপর সাহিলের অত্যাচার। জিসানের কথা শুনে রাতুল বলল, তুমি চিন্তা করবে না চাচা, আমি নিশা আপুকে বলবো। বস্তির মানুষের কোনো কিছু অসুবিধা হলে তারা রাতুলকে বলে, আর রাতুল তাদের সাহায্য করে। লোকাল থানার অফিসার নিশা যেহেতু রাতুলকে ভাই বলে, তাই রাতুলের কথা শুনে। রাতুল চলে যাওয়ার পর নিশার কাছে কেউ খবর পাঠাতো না, তাই নিশা কিছু জানে না। আর সাহিল সে সুযোগটাকে কাজে লাগাচ্ছে। তারপর চৈতালি বেগম রাতুলের সাথে তানিয়াদের বাড়ি যায়। তানিয়ার মামাতো ভাই সিফাত রাতুলকে দেখে এগিয়ে আসার বলে, তুই এখানে হঠাৎ কি মনে করে? আমি একটু দরকারে এসেছি, আর এটা আমার মা। তারপর সিফাতের সাথে ঘরে যায় রাতুল। ভেতরে ঢুকে বসে রাতুল আমতা করে সিফাতের উদ্দেশ্য বলে, তানিয়া নেই? ও আছে, ঘুমাচ্ছে। এই সময়? তুই তো জানিস বাবার শরীর ভালো নেই। কালকে বাবাকে নিয়ে তানিয়া হসপিটালে গিয়েছিল, তাই রাতে ঘুম হয়নি। আজকে সকালেই এসেছে, সেজন্য ঘুমাচ্ছে। তোরা একটু অপেক্ষা কর, আমি ডেকে নিয়ে আসছি। সিফাত তানিয়ার ব্যাপারটা জানে, তাই সে ভিতরে গিয়ে তানিয়াকে বলল, তানিয়া উঠে পড়, রাতুল আর ওর মা এসেছে, তোকে ডাকছে। সিফাতের মুখ থেকে রাতুলের মা এসেছে শুনে তানিয়া উঠে পড়ার বলে, কোথায় এসেছে ভাইয়া? আমাদের বাড়িতে এসেছে, সামনের রুমটাতে ওরা অপেক্ষা করছে। তুই গিয়ে ওদের সাথে দেখা কর, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবি। পাগলির মতো হয়ে আছিস, চুলগুলো ভালো করে বেঁধে নে। সিফাতের কথা শুনে তানিয়া সিফাতের দিকে তাকিয়ে আছে দেখে সিফাত বলল, আমার দিকে তাকিয়ে থাকতে হবে না, আমি তোর আর রাতুলের ব্যাপারটা জানি, তাই আমাকে ভয় পাওয়ার কিছু নেই।
ভালোই তো হবে, বড়লোক শ্বশুরবাড়ি পাবি। রাতুল খারাপ ছেলে নয়। আমি তো রাতুলের বন্ধু, আমি সবটাই জানি। তাই আমার কোনো সমস্যা নেই, আর আশা করি মা বাবা আপত্তি করবে না। ওরা রাজি আছে বলেই তো ওর মা বাবা এসেছে। যা গিয়ে, আর যদি পারিস তোর শাশুড়িকে একটু যত্ন করি, একটু শরবত নিয়ে তবে যাবি। কিছুক্ষণ পর তানিয়া শরবত নিয়ে আর মিষ্টি নিয়ে রাতুল আর চৈতালি বেগমের কাছে আসে। খুব মিষ্টি কণ্ঠে তানিয়া বলে, আসসালামু আলাইকুম, আমি তানিয়া। তানিয়ার মিষ্টি কণ্ঠস্বর চৈতালি বেগমের খুব ভালো লাগে। সে ছুটে এসে তানিয়াকে জড়িয়ে ধরে আর বলে, ওয়ালাইকুম আসসালাম। যখন থেকে আমি শুনেছি রাতুল তোমায় ভালোবাসে, তখন থেকে তোমাকে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি। রাতুলের মুখ থেকে তোমার সৌন্দর্যের কথা শুনেছি এবং মনে মনে একটা কল্পনাও করেছিলাম, কিন্তু আমি যা কল্পনাকে করেছিলাম তুমি দেখি তার থেকেও সুন্দর। আমার ছেলের পছন্দ আছে মানতে হবে, তাই আমার আর কোনো অবজেকশন নেই। তুমি আমার বাড়ির বউ হয়ে যাচ্ছ, রেডি থেকো, কিছুদিনের মধ্যেই তোমাদের আমি বিয়ে দেব। চৈতালি বেগমের কথা শুনে তানিয়া লজ্জায় পড়ে যায়। শিফাত ও তার মা সেখানেই ছিল। শিফাতের বাবা অসুস্থ, তাই ভিতরে গিয়েছিল। শিফাত চৈতালি বেগমের উদ্দেশ্য বলল, কিন্তু আন্টি তানিয়া এখন বিয়ে দেওয়ার ইচ্ছা নেই। এই অনার্সে ভর্তি হয়েছে, কিছুদিন আগে 18 বছর পূর্ণ হয়েছে। কমপ্লিট করুক, ততদিনে অনেকটা বড় হয়ে যাবে। তাছাড়া রাতুলের বয়স কম, আগে নিজে কিছু করুক। আরে রাতুলকে কিছু করতে হবে না, ও তো দুদিনের মধ্যে ওর বাবার অফিসে জয়েন করছে। ওর বাবার বিজনেস দেখাশোনা করবে। যদি মনে করে বাবার সাথে রাজনীতি জয়েন করতে পারে, যদিও এ ব্যাপারে আমার মত নেই। আমি রাজনীতির জন্য আমার সন্তান আমার থেকে 18 বছর দূরে ছিলাম, তাই আমি চাই না রাতুল রাজনীতিতে জয়েন করুক। কিন্তু যখন দেখি মানুষ বিপদে পড়ে ওর বাবার কাছে ছুটে আসে, আর ওর বাবা ঝাঁপিয়ে পড়ে আর মানুষ ওর বাবাকে দোয়া করে, তখন খুব ভালো লাগে। স্বামীর জন্য গর্ব অনুভব করি। তাই স্বামীকে বাধা দিয়েও আমি কখনো আটকে রাখতে পারিনি, কারণ জনগণের দোয়া আছে, যে অন্যের ভালো করে তার ভালো স্বয়ং আল্লাহ করে। তাই শত ষড়যন্ত্র সত্ত্বেও আল্লাহ আমাদের ক্ষতি করেনি। তাই তো এতদিন পর আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। তবে বাকিটা রাতুলের ইচ্ছা, আর রাতুলের যখন পছন্দ আছে তখন এই বিয়ে হচ্ছে। মেয়েটা আগে পড়াশোনা শেষ করুক, তারপর। তাড়াতাড়ি নেই, দুজনেই অনেকটা গুছিয়ে নিতে পারবে। রাতের বেলায় রাতুল ফোন করে তানিয়াকে আর বলে, এবার আমাকে বিশ্বাস হয়েছে? হুম। তুমি কি কথা বলেছিলে? বড় লোকদের ছেলেদের আমার সব জানা আছে, তাই তো? আর তোমার নানি কি বলেছিল? বামুন হয়ে চাঁদে হাত। আরে চাঁদ তো নিজে এসেছে তোমার কাছে, তাই নিজেকে কখনো তুমি বামুন ভাববে না। আর আমাকে বিশ্বাস করতে পারো। এই বড়লোক বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু এখানে এসে আমার কিছুই ভালো লাগছে না। বাবার অফিসে কবে থেকে জয়েন করছো? কেন গো? বাবার অফিসে জয়েন না করলে আমি কি আমার বউকে খাওয়াতে পারবো না? আমি তা কি বলেছি? তা বলনি। জানো, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রিক্সা চালাতাম। চাচা মারা যাওয়ার পর থেকে কঠিন পরিশ্রম করেছি। ওখানকার ইউনিয়নের সাথে আমার অনেকবার ঝামেলাও হয়েছে। আমি অনেক গরিব পথচারীকে বিনা পয়সায় তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। এই নিয়ে আমাকে ওরা কম কথা শোনায়নি। তুমি তো জানো, ইউনিয়নের লিডার সাহিল মির্জা সাথে আমার কোনোদিনই বনিবনা ছিল না। আমি জানি সবকিছু সাহিল ভাই। এখন তোমার খবর সব জেনে গেছে, আর আমাদের বিয়ের খবরও জেনে গেছে। তাই এখন আর আমায় কিছু বলে না। ও তো জেনে গেছে তোমার বাবা একজন পলিটিশিয়ান লিডার, তাই হয়তো চুপ হয়ে গেছে। তবে সাহিল ভাইকে বিশ্বাস নেই। ও আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু সেভাবে পারেনি। চেষ্টা যে এখনো করেনি তা নয়, তবে মনে হয় না ও আর পারবে। আর ওকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমার বাবার পরিচয় নেই, আমার নিজের পরিচয়ে আমি ওর সাথে লড়াই করতে পারবো। কিছুদিন পর হঠাৎ তানিয়া কলেজ যায় আর বাড়ি আসেনি। রাতের দিকে শিফাত রাতুলকে ফোন করে আর বলে, হ্যালো রাতুল, তুই জানিস তানিয়া কোথায় গেছে? রাতুল তখন ওর বাবার সাথে অফিসে গিয়েছিল, আর অফিসের স্টাফদের নিয়ে বাবা ও সে তখন জরুরি মিটিং করছে। রাতুল দেখে শিফাতের ফোন। সে ফোন ধরার জন্য বাইরে বেরিয়ে আসে আর শিফাতকে বলে,
আমি জানি না তানিয়া কোথায় গেছে। আজ 3 দিন ওর সাথে আমার কোনো কথা হয়নি। ও তো আমায় কিছু বলেনি। কেন, তোরা জানিস না? না রে, জানি না তো। আমি চারদিকে খুঁজি, আত্মীয় স্বজন বলতে আমাদের বেশি কেউ নেই। কখন তোকে খুঁজে পাসনি? সকালে কলেজে গিয়েছিল আর বাড়ি আসেনি, এখন 10টা বাজে। ওদের বাড়িতে ফোন করেছিলাম, ওর সৎমা বলল তারা কিছু জানে না। ঠিক আছে, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছি। তারপর দেখছি। আর তুই তার আগে নিশা আপুকে একবার ফোন কর। ওর ফোন নাম্বার আছে তো তোর কাছে? না, নেই। ঠিক আছে, আমি ফোন করছি। তারপর রাতুল তার বাবার অফিস থেকে বেরিয়ে নিশাকে ফোন করে। নিশা তখন টিভি দেখছিল। রাতুলের ফোন পেয়ে নিশা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছিস? ওয়ালাইকুম সালাম। আমি ভালো নেই আপু, কিছু সমস্যার মধ্যে আছি, তাই তোমায় ফোন করলাম। কি সমস্যা রাতুল? ওখানে কিছু সমস্যা চলছে? আপু, তুমি তো জানো আমি বস্তির মেয়ে তানিয়াকে ভালোবাসি। আমার বাবা মা এই মেয়েটা মেনে নিয়েছে। মা নিজে গিয়ে ওকে দেখে এসেছে। যদিও এখনো বিয়ে বাকি আছে, কিন্তু তুমি তো জানো ওই সাহিল বলে ছেলেটা কত বাজে। ও তানিয়াকে ডিস্টার্ব করছে। শুধু আমি আছি বলে কিছু বলতে পারিনি। আজকে তানিয়ার ভাই সিফাত আমাকে ফোন করেছিল। তানিয়া নাকি বাড়ি আসেনি। ও কলেজে গিয়েছিল, রাত 10টা বেজে গেছে। তাই ও চিন্তা করছে। আমাকে ফোন করেছিল, আমি বললাম দেখছি, তাই তোমায় ফোন করলাম। প্লিজ আপু, তুমি একটু দেখো। আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব। আর সাহিলের ঠিকানা আমি জানি। তুমি একটু ওই জায়গাগুলো রেড করো। দেখবে ওখানেই মনে হয় ওরা তানিয়াকে আটকে রেখেছে। রাতুলের কথায় নিশা বলল, ভাইয়া, আমি তো ডিউটিতে নেই, তবে যে আছে তাকে আমি ফোন করে বিষয়টা জানাচ্ছি। আর তুই যত সম্ভব তাড়াতাড়ি এখানে চলে আয়। রাতুল তার বাবাকে এসে বলল, বাবা, ওখানে একটু সমস্যা হয়েছে। আমি এক্ষুনি উত্তর দিনাজপুরে ফিরে যাচ্ছি। কি হয়েছে, কোনো সমস্যা? আমি সব তোমাকে পরে জানাচ্ছি। সেলিম শিকদার প্রথমে তানিয়াকে মেনে না নিলেও পরে চৈতালি বেগমের অনুরোধে সে তানিয়াকে মেনে নেয়। খুব তাড়াতাড়ি রাতুল উত্তর দিনাজপুরে চলে আসে। তারপর সে সিফাতকে নিয়ে থানায় যায়। এদিকে নীলা তানিয়াকে বলছে, দেখ, তোকে আমি ভালোভাবে বলছি, তুই রাতুলের সাথে সম্পর্ক রাখিস না। তুই জানিস তোকে ইউনিয়ন লিডার সাহিল মির্জা পছন্দ করে। ও আমাকে বলেছে ও তোকে বিয়ে করবে। তাই তুই রাতুলের জীবন থেকে সরে যা, সাহিলকে বিয়ে কর। আর তোর মামার শরীর খারাপ, ডক্টর দেখানোর জন্য টাকার প্রয়োজন। তোর ভাইয়া কিছু করেনি, যদি সেরকম হয় আমি তোকে টাকা দিয়ে সাহায্য করব। নীলার কথা শুনে তানিয়া বলল, এই কথাগুলো বলার জন্য তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এসেছো? দেখো, রাতুলকে আমি ধরে রাখিনি। ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ওর মাকে নিয়েও এসেছে। আর তুমি যদি রাতুলকে পছন্দ করো, তাহলে তুমি চাইলে রাতুলকে বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি যদি রাতুলকে বিয়ে করি তাহলে তুমি কি সাহিলকে বিয়ে করবে? না, আমি মরে গেলেও সাহিলের মতো চরিত্রহীন ছেলেকে কখনো আমি বিয়ে করব না। আর এটা আমি জানি তোমার সাথে সাহিলের সম্পর্ক ছিল, তাই তোমার ফেলে যাওয়া জিনিস আমি তো ছুঁয়ে দেখব না। তখন পাশে দাঁড়িয়ে সাহিল ওদের কথাগুলো শুনছিল। তানিয়ার কথা শুনে সাহিল রেগে যায় আর তানিয়াকে বলে, এই মেয়ে, তোর খুব কথা হয়ে গেছে না? যেই দেখলি রাতুল বড় লোকের ছেলে, অমনি ঝুলে পড়লি গলায়। সাহিলের কথা তানিয়া হাসলো আর বলল, তুমি ভুল বলছো। আমি রাতুলকে তখন ভালোবেসেছিলাম। ও যখন বস্তিতে ছিল আর গরিব ছিল। আমি বড়লোক রাতুলকে ভালোবাসিনি। রাতুলও মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে, আর আমার বাড়ির লোক সেটা গ্রহণ করেছে। আর এখন যদি তোমরা বলো রাতুলকে বিয়ে করলে এই ম্যাডামের ক্ষতি হবে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তো আমাকে একটা কথা বলবে সাহিল ভাই, তুমি তো ওকে ভালোবাসতে, হঠাৎ তুমি ওকে ছেড়ে দিলে কেন? তানিয়ার কথায় পাশ থেকে নীলা বলল, দেখ, আমাদের দুজনের মাত্র 1 বছরের সম্পর্ক ছিল। এই রিলেশন আমরা কেউ কন্টিনিউ করিনি। তারপর সাহিল অন্য মেয়ের সাথে রিলেশন করেছে, আমি অন্য ছেলের সাথে। কিন্তু হঠাৎ করে রাতুলের পরিচয় পাই। রাতুল নাকি আমার বাবার বন্ধুর ছেলে।
আর আঙ্কেল আমাকে খুব পছন্দ করে, তাই আমার বাবা প্রস্তাব দেয় আঙ্কেলের কাছে, আর আঙ্কেলও রাজি হয়ে যায়। এখন তো তুমি মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছ। যখন শুনলাম রাতুল তোমাকে ভালোবাসে তখন আমার খুব রাগ ধরেছিল। তারপর আমি সাহিলের সাথে যোগাযোগ করি। সাহিল বলল ও নাকি তোমাকে পছন্দ করে আর ভালোবাসে, আর আমাদের মধ্যে শর্ত হয় ও তোমাকে বিয়ে করবে আর আমি রাতুলকে। তাই আমরা তোমার সাথে কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। ও, তার মানে তোমরা দুজনে সমঝোতা করেছো আর সেখানে আমাদের দুজনকে বলি করা হচ্ছে। বলতে পারো। তাহলে তুমি নিজে থেকে রাতুলকে বলো কথাগুলো। রাতুল আমাকে পছন্দ করে না। আমি যদি বলি রাতুল রেগে যাবে, তাই আমি চাই তুমি বলো। আর এমন কথা শোনাবে যেন রাতুল তোমাকে ঘৃণা করে। তারপর রাতুল ওর বাবা মার কথা শুনতে বাধ্য হবে এবং আমাকে বিয়ে করবে। তুমি যখন রাতুলকে ভালোবাসো না তাহলে কেন বিয়ে করতে চাইছো? সেটা তুমি বুঝবে না, আর তোমার ছোট মাথাইতে ঢুকবেও না। অতটা ছোট আমি নই, তবে এইটুকু বুঝতে পারছি তুমি রাতুলকে ব্যবহার করতে চাও, কারণ ওর বাবা একজন নেতা, ভবিষ্যতে একজন এমএলএ হবে, আবার মন্ত্রীও হতে পারে, তাই তুমি ফায়দা লুটতে চাইছো। তানিয়ার কথা শুনে নীলা হাততালি দিয়ে বলল, বাহ, তোমার বুদ্ধি আছে তো, তুমি একদম ঠিক ধরেছ। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এখন আমাকে ছেড়ে দাও, কারণ আমার মামা শরীর ভালো নয়। কাল থেকে ওরা আমাকে দেখতে পায়নি। যদি আমি ফিরে না যাই মামা হয়তো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি। আর মনে থাকে যেন তোমাকে যেটা বলেছি সেটা করতে হবে। আর আমার নাম বলবে না, যদি বলো তাহলে তোমাকে আমি খুন করব। নীলা আপু, আমি মরতে ভয় পাই না। তারপর ওরা তানিয়াকে ছেড়ে দেয়। আর আসার সময় হুমকি দিয়ে সাহিল বলল, যা বললাম মনে থাকে যেন। আর আমার নাম বললে অসুবিধা নেই, আমি রাতুলকে ভয় পাই না। এদিকে রাতুল আর শিফাত চারিদিকে তানিয়াকে খুঁজে কিন্তু পায় না। তারা যখন ক্লান্ত হয়ে বাড়ি আসে ঠিক সেই সময় তানিয়াকে দেখতে পায় শিফাত। এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুই কালকে রাতে কোথায় ছিলিস? সব বলবো আমি, আগে রুমে এসো। তারপর তানিয়ার পিছনে পিছনে রাতুল শিফাতের রুমে ঢোকে। রাতুলকে দেখে তানিয়া বলল, তুমি নীলাকে বিয়ে করবে, ও তোমাকে ভালোবাসে, আর আমি সাহিলকে বিয়ে করব। তানিয়ার কথা বুঝতে না পেরে রাতুল বলল, তুমি কি সব বলছো তানিয়া? আমি তো কিছু বুঝতে পারছি না। নীলা কি তোমাকে এসব কথা বলেছে? হ্যাঁ। তার মানে সাহিল নীলা ওরা দুজনে মিলে তোমাকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, কাল যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম ওরা আমার সাথে গল্প করতে করতে এলো। তারপর কিছুটা জোর করে নীলা আপু আমায় গাড়িতে তুললো। তারপর দেখলাম গাড়ির ভেতরে সাহিল বসে আছে। ওরা আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর নীলা আর সাহিল কি কথা বলেছে সব তানিয়া রাতুলকে বলল। সব শুনে রাতুল বলল, আমি নীলাকে কখনোই পছন্দ করিনি। কলেজের সামনে যেদিন ও আমাকে অপমান করেছিল সেদিনের কথা আমি আজও ভুলে যাইনি। আর সাহিল ভালো ছেলে নয়, বস্তির কত লোকেরও ক্ষতি করেছে, আর নীলা ওর সাথে হাত মিলিয়েছে। তারপর ওরা যখন কথা বলে বেরিয়ে আসছিল ঠিক সেই সময় বস্তির এক লোক রাতুলের কাছে আসে আর সে বলে, রাতুল বাবা, তুমি আমাদের এখানে ফিরে এসো। ওই সাহিল আর ওর বাবা আজাদ খুব জ্বালাচ্ছে, এখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তোলাবাজি করছে। একমাত্র তুমিই প্রতিবাদ করেছিলে, আর তুমি এখন চলে গেছো। আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমাদের পাশে তুমি থাকো, এই বুড়ো চাচার কথা শোনো। কালকে আমার ছেলেকে সাহিল খুব মারধর করেছে। মনিরুল চাচা যখন কথা বলছিল তখন বস্তির অনেক লোক রাতুলকে দেখে ছুটে আসে আর তাকে সবাই একই অভিযোগ করতে থাকে। তখন শিফাত বলল, তুই এক কাজ কর রাতুল, তুই আমাদের এখান থেকে ভোটে দাঁড়িয়ে পড়। এই বস্তির প্রতিটা লোক তোকে ভোট দেবে, আর তোকে সবাই ভালোবাসে। তোর বাবা তো একজন এমএলএ ছিল, এখন তার হাতে অনেক ক্ষমতা। পাশের রাজ্য হলো, এই রাজ্যের অনেক নেতা মন্ত্রীর সাথে তোর বাবার উঠা বসা ছিল। টিকিট পেতে তোর কোনো সমস্যা হবে না।
সে ওখানকার মানুষের জন্য অনেক কাজ করেছে। তুই বস্তির জন্য কিছু কর, দেখবি মানুষগুলো কত শান্তিতে থাকবে। তুই তো জানিস সাহিল কীরকম ছেলে, একমাত্র তুই পারবি সহে মানুষগুলোকে রক্ষা করতে। তাই ওদের অনুরোধ তুই মেনে নে। তারপর বস্তির সকল মানুষের অনুরোধে সে তার বাবার সাথে কথা বলে আর বলে, বাবা, আমি রাজনীতি করতে চাই, আমি দাঁড়াতে চাই। এ তো খুব ভালো কথা বাবা। আমারও বয়স হচ্ছে, আমি এবার রাজনীতি ছেড়ে দেব, ফ্যামিলি ব্যবসা দেখাশোনা করব। তুই রাজনীতি কর, রাজনীতি না করলে মানুষের জন্য কাজ করা যাবে না। আমি খুব খুশি হয়েছি তোর এই সিদ্ধান্তে। তার আগে তুই গ্র্যাজুয়েশন কমপ্লিট কর। হ্যাঁ বাবা, তাই হবে। তারপর রাতুল তার বাবাকে সমস্ত কথা বলে, এমনকি নীলা যে তানিয়াকে নিয়ে গিয়েছিল সাহিলের সাথে হাত মিলিয়ে সেসব কথাও বলে। সব শুনে সেলিম শিকদার বলল, ছি, নীলা, এরকম মেয়েও কখনো আমার ছেলের বউ হতে পারে না। আমার একটু আপত্তি ছিল ঠিক কথায়, কিন্তু তোর মা বলার পর আমার কোনো সমস্যা নেই। তুই তানিয়াকে বিয়ে কর, আর তুই যেটা চাইছিলিস ওদের ওখানকার বস্তির জন্য ওই এলাকা থেকে দাঁড়াবি, সেও অসুবিধা নেই। আমি তাহলে ওখানকার পার্টির সাথে কথা বলবো। তুই মানুষের জন্য কাজ কর বাবা। তারপর রাতুল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরবর্তী ইলেকশনে দাঁড়ায়। বস্তির লোক তাকে উজাড় করে ভোট দেয়। বিপুল ভোটে রাতুল জিতে যায়। পরবর্তীকালে তাকে মন্ত্রী করা হয়। নীলা রাতুলের সাথে দেখা করতে এলে রাতুল বলে, দেখো নীলা, আমি কখনোই তোমায় পছন্দ করতাম না। তুমি তানিয়ার থেকে হয়তো সুন্দরী, কিন্তু তোমার মনটা নর্দমার মতো নোংরা। তাই কখনো তুমি আমার জীবন সঙ্গিনী হতে পারবে না। তানিয়া হলো আমার বেস্ট। না রাতুল, আমি তোমাকে বিয়ে করার জন্য আসিনি। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল ছিলাম, আজকে আমার ভুল ভেঙে গেছে। খুব ভালো। মানুষ মাত্রই ভুল করে, আর মানুষ যদি বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তুমি এখন আসতে পারো। রাতুল নীলা যখন কথা বলছিল ঠিক সেই সময় তানিয়া আসে। ওদের দুজনকে দেখে তানিয়া চলে যেতে গেলে রাতুল তাড়াতাড়ি ছুটে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে আর বলে, আমার পাগলিটা শুধু আমায় ভুল বুঝেছে। ও তো এসেছিল আমার কাছে ক্ষমা চাইতে। তুমি জিজ্ঞাসা করো নীলাকে। রাতুলের কথা শুনে নীলা বলল, হ্যাঁ তানিয়া, আমি ক্ষমা চাইতে এসেছিলাম, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমরা দুজনে বিয়ে করে সুখী হও। কথাটা বলে নীলা চলে যায়। তারপর তানিয়া রাতুলকে উদ্দেশ্য করে বলে, মনে থাকে যেন আমি ছাড়া কোনো মেয়ের দিকে তুমি আর দেখবে না। পাগল হয়েছ? যে মেয়েটাকে আমি 10 বছর বয়স থেকে ভালোবেসেছি, তার জায়গায় অন্য কাউকে বসাবো? কখনোই না। তারপর তানিয়ার পড়াশোনা শেষ হলে রাতুল ও তানিয়ার বিয়ে হয়। সেলিম শিকদার ও চৈতালি বেগম খুব খুশি হয়। সেলিম শিকদার রাজনীতি থেকে অবসর নিয়ে বিজনেস দেখাশোনা করতে থাকে আর ছেলেকে সাহায্য করতে থাকে। রিক্সা চালক থেকে রাতুল আজকে একজন নামকরা মন্ত্রী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।